আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তো মেনলি সেকেন্ড পার্ট শুরু করব। আসলে ঈদের দিন মানে রাতে, ঈদের আগের দিন বা ঈদের দিন আর কি, আমি ক্লাসটা রেকর্ড করছিলাম প্রায় 1.5 ঘন্টার মতো। বাট আনফর্চুনেটলি আমার হচ্ছে স্টোরেজ শেষ হয়ে গেছিলো, যার কারণে হচ্ছে ক্লাসটা আমি মানে সেভ করতে পারি নাই। তো ওই দিনের জিনিসটা নিয়ে আসলে আমি একটা জিনিস বলবো যে আমি জানি না যে আপনারা বা তোমরাও হচ্ছে এটা বিশ্বাস করবা কিনা, নজরের বিষয়টা। বাট ওই দিন না আমি একটা হাতে নাতে উদাহরণ পাইছি যে মানে আসলে বদনজর জিনিসটা এক্সিস্ট করে। মানে আমি একটা গ্রুপে আসলে কথা বলতেছিলাম মেসেঞ্জারে, তখন জাস্ট র্যান্ডমলি কথা বলতেছিলাম। তো এক পর্যায়ে বলছি যে আমার আসলে ক্লাস নেওয়ার সময় হয়েছে, তো আমি কনভারসেশন এখনই অফ করতেছি। ওই কথাটা জাস্ট বলার পরই ক্লাসটা করানো শুরু করছি খুব দম নিয়ে, মানে সেই করে একটা ক্লাস নিয়েছিলাম। প্রায় 12টা-1টা বেজে গেছে তখন। 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস নেওয়ার পর দেখি ক্লাস সেভ হইল না। মানে খুব ভিতর থেকে লাগছে। তো আল্লাহর কাছে সবসময় সাহায্য চাইবা, এটাই আর কি। আমার জন্য একটু দোয়া করবা যেন তোমাদের পরীক্ষার আগে ক্লাসগুলো দেওয়া শেষ করতে পারি। আচ্ছা, পড়াশোনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হচ্ছে পি ব্লকের 17 যে রাসায়নিক বিক্রিয়া সেগুলো নিয়ে পড়বো, ঠিক আছে? তো হাইড্রোজেন বন্ধনের কারণ হচ্ছে এইচএফ এর মধ্যে একটা অনুসংবেদন অনুরূপে থাকে। এইচএফ এর যে স্ফুটনাঙ্ক সেটা হচ্ছে 19.5 ডিগ্রি সেলসিয়াস হয়। আর যে হ্যালোজেনের যে হাইড্রাসিড এগুলোকে এইচএক্স দিয়ে আমরা প্রমাণ, তারপর হচ্ছে যে আমরা সংজ্ঞায়ন করতেছি আর কি। হ্যালোজেনের হাইড্রাসিডের শক্তিক্রম হচ্ছে এইচআই এর বেশি, তারপর এইচবিআর, এইচসিএল, এইচএফ। আমরা বলছিলাম যে মেরুর সাজ, এই ফ্লোরিনের মেরুর সাজ, এগুলোর ক্ষেত্রে হচ্ছে যে ফ্লোরিনের বেশি, বাকি সবগুলোর ক্ষেত্রে হচ্ছে যে আয়োডিনের বেশি। তো হাইড্রাসিড যেহেতু তোমার মেরুর সাজ ওইটাতে পড়ে না, তার জন্য হচ্ছে যে কি এইচআইটা বেশি। হ্যালোজেনের হাইড্রাসিডের মধ্যে হচ্ছে এইচএফটা সবচেয়ে দুর্বল, যেটার মান হচ্ছে 6.8 × 10⁻⁴, আর এইচআই হচ্ছে সবচেয়ে সবল। মানগুলো লাগতেছে না। অক্সিজেনের সাথে একটা বিক্রিয়া হবে, অক্সিজেন হচ্ছে ফ্লোরিন, আর ফ্লোরিন হচ্ছে অধিক শক্তিশালী জারক, ঠিক আছে? এখানে এই জিনিসটা লাগবে, অক্সিজেন থেকে হচ্ছে ফ্লোরিন অধিক সক্রিয়। তবে অসামঞ্জস্যতা বিক্রিয়াতে কি হবে, মানে পানির সাথে ক্লোরিন বা কোনো কিছু একটা বিক্রিয়া করে HCl আর HOCl দুইটা উৎপন্ন হবে, মানে জারণ আর বিজারণ একসাথে করবে, যার কারণে হচ্ছে অসামঞ্জস্যতা বিক্রিয়া বা ডিসকর্পোরেশন আসে। Cl2H2O, এখানে দেখো 0 থেকে হচ্ছে তোমার HCl যখন দিচ্ছে +1 -1, 0 থেকে -1 হয়েছে। আবার HOCl, এখানে অক্সিজেন হচ্ছে -2, তার এটা মানে +1, এখানে +1, তো এখানে 0 থেকে 1 হয়েছে, তো জারণ হয়েছে, আর এদিকে হচ্ছে বিজারণ হয়েছে, দুইটা যেহেতু একসাথে হচ্ছে, তো এটা হচ্ছে যে কি তোমার অসামঞ্জস্যতা বিক্রিয়া বলতেছে। তো এখানে অনেক কথাবার্তা আছে, এগুলো লাগতেছে না। আচ্ছা, এখানে 18 নম্বর গ্রুপে আসবো। 18 নম্বর গ্রুপ হচ্ছে নিষ্ক্রিয় মৌলের গ্রুপ, মানে অভিজাত গ্রুপ। তো এটা মেইনলি তোমার কোনো কিছুর সাথে বিক্রিয়া করে না, বাট এখানে একটা কথা আছে যে যেটা তোমার এক্সি মৌল সেটা হচ্ছে অধিক সক্রিয় F2 এর সাথে বিক্রিয়া করে নিকেল প্রভাবক যেটা সেটা উপস্থিত জ্যানন ডাইফ্লোরাইড, টেট্রাফ্লোরাইড, হেক্সাফ্লোরাইড দেয়। তো জ্যাননের সাথে কি হয়, মেইনলি ফ্লোরিনের একটা বিক্রিয়া হয়। একমাত্র ফ্লোরিনই হচ্ছে যে কি তোমার নিষ্ক্রিয় গ্যাসের সাথে বিক্রিয়া করে। তো ঠিক আছে, 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিচ্ছি, আর নিকেল হচ্ছে প্রভাবক ইউজ করছি, তারপর এগুলো তৈরি হয়েছে আর কি। এবার আসি এখানে। তো নিষ্ক্রিয় মৌল জ্যাননের সাথে অতি সক্রিয় মৌল ফ্লোরিনের বিক্রিয়ায় হচ্ছে বিভিন্ন জ্যানন ফ্লোরাইড গঠিত হয়, এটা তো আমরা পড়লামই। আর এখানে কিছু কথাবার্তা আছে, এগুলো এমনিতে লিখছে, অক্সিজেনের দ্বিতীয় এগুলো লাগছে স্যার। আচ্ছা, এখানে দেখো XeF2 হচ্ছে সরলরৈখিক, XeF4 হচ্ছে সমতলীয় বর্গাকার, আর XeF6 এটা একটু মাথায় রাখো পঞ্চভুজীয় পিরামিড। আমরা তোমার সবসময় পঞ্চভুজীয় দ্বিপিরামিড নিয়ে পড়বো, তো ওইটা পরীক্ষা হলে ভুল করতে পারো। F6টা কি জানো না? F6টা হচ্ছে যে কি তোমার পঞ্চভুজীয় পিরামিড, নট দ্বিপিরামিড। আমি দেখছি লিখে কাট দিয়ে দিছি যে নট পিরামিড। নিষ্ক্রিয় গ্যাসের সাথে শুধু ফ্লোরিন অধিকতর স্থিতিশীল যৌগ গঠন করে, জাস্ট এটা। আচ্ছা, এখানে যে কথাগুলো আছে এগুলো একটু লাগবে, আর একটু মানে লাইনগুলো পড়ার সময় চিন্তা করবো যে বেসিকটা কি ছিল। বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম হচ্ছে যে কি কোনো বর্ণের সাথে মানে শিখায় কোনো বর্ণ সৃষ্টি করে না, কেন? কারণ হচ্ছে সাইজে ছোট। সোডিয়াম ধাতুকে কেরাসিনের মধ্যে সংরক্ষণ করা হয়, কেন? ওই যে তোমার পানি আর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। আবার এদিকে Mg ধাতুকে N2 এর সাথে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, ক্যালসিয়ামের সাথে তোমার কার্বন তোমার হচ্ছে অ্যাসিটিলিন উৎপন্ন হয়। Al2O3 হচ্ছে উভয়ধর্মী, এটা বলছিলাম জারণ বিজারণ দুইটাই মানে তোমার হয় আর কি, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, ক্ষারের সাথে বিক্রিয়া করে। তারপর CCl4 পানিতে আদ্র বিশ্বস্ত হয় না, SiCl4 হয়, কেন হয়? ওই যে ডি ব্লক মৌল হচ্ছে যে তৃতীয় পর্যায়ের মৌল, এটা দ্বিতীয় পর্যায়ের। তবে স্টানামোটোর ক্ষেত্রে সেম, প্লামামোর ক্ষেত্রেও সেম। তো NCl5 NCl3 গঠিত হয়, NCl5 কেন করছে না? ওই যে ডি ব্লক মৌল না, মানে ডি ব্লকে যায় না, বা হচ্ছে তোমার সংকরায়নটা হয় না। তো NClটা আদ্র বিশ্বস্ত হলে NF3 হয় না, NF3 F এর সাইজ ছোট। তো এইভাবে একটু পড়তে হবে যে বেসিকটা কিছু। H2O তরল, H2S গ্যাস, কেন? কারণ হচ্ছে H2O তে তোমার কি হাইড্রোজেন বন্ড
নিয়ে একটা কথাবার্তা আছে যে ভ্যান্ডারওয়ালস বন্ড কাজ করে H2S এ, এদিকে H2O তে হাইড্রোজেন বন্ড কাজ করে। তো এখানে দেখো H2S এ আছে গ্যাস বানাতে দন্তস, তো H2S টা কি ছিল, গ্যাস ছিল, কঠিন ছিল না কিন্তু। এই যে এগুলাই হচ্ছে কথাবার্তা। আন্তঃহ্যালোজেন যৌগ কোনগুলা বলো, যে IF5 IF7 নিজেদের মধ্যে যে একটা করছে। তো ডি ব্লক মৌল নিয়ে কথাবার্তা। ডি ব্লক মৌল লাস্টে কি হবে, মানে তোমার D10 আর NS1 এটার মধ্যে ঢুকবে, S আর D এর মধ্যে ঢুকবে। স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক হচ্ছে তোমার মিলে 3D ডি ব্লক মৌল, একটু লিখে দেখতে পারো। ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম, এগুলো আর কি। আচ্ছা, এখানে অনেক কথাবার্তা আছে। দেখো এখানে লিথিয়াম, অ্যাক্টিনিয়াম, থ্রিওমিয়াম, এই যে তিনটা, এগুলো হচ্ছে ডি ব্লক মৌল, ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। তো ডি ব্লক মৌলের জিনিসগুলো হচ্ছে যে কি ভারী ধাতু আর হচ্ছে ঘনত্ব খুব বেশি হয়। তারপরে আরো কিছু কথাবার্তা আছে যে জিঙ্ক আর ক্যাডমিয়ামের স্থির যোজনী 2 হলেও Hg এর যোজনী হচ্ছে 1 আর 2 হয়। উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হবে, উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট হবে। আর যেটা Hg মার্কার, এটা হচ্ছে তোমার তরল টাইপসের হবে। এগুলো লাগতেছে না। এস ব্লকের হচ্ছে যে কি আয়নীকরণ শক্তিটা বেশি, আর পি ব্লকের হচ্ছে কম। আর ডি ব্লক হচ্ছে তড়িৎ ধনাত্মক ধাতব মৌল হলেও এদের তড়িৎ ধনাত্মকতা এস ব্লক মৌল অপেক্ষা কম। প্যারাম্যাগনেটিক যেটা, সেটা তোমাদেরকে আমি কি বলছিলাম, যে তোমার বিজোড় ইলেকট্রন থাকবে আর আকৃষ্ট হবে। প্যারাম্যাগনেটিক সবচেয়ে বেশি হবে। ফ্রিকোনি দিয়ে মাথায় রাখছিলাম, আয়রন, কোবাল্ট। আর স্ক্যান্ডিয়াম 3+, টাইটানিয়াম 4+, জিঙ্ক 2+, কপার প্লাস, এগুলো হচ্ছে ডায়াম্যাগনেটিক, মানে বিকর্ষণ দেখায়। দেখো এখানে যে সিকোয়েন্সটা দেখো 1 2 3 4, দেখছো, কপার প্লাস, জিঙ্ক 2+, স্ক্যান্ডিয়াম 3+, টাইটানিয়াম 4+। আমি এবার মাথায় রাখতাম 1 2 3 4 ডায়াম্যাগনেটিকে। তো ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে কি হয়, তোমার মেলি শূন্যটা মানে লাস্টে জোড় ইলেকট্রন থাকবে, নইলে হচ্ছে 0 হয়ে যাবে। তো এই দেখো, যখন টাইটানিয়াম 4+ দিচ্ছি তখন 3D 0 হয়ে যাচ্ছে, কপার প্লাস দিলে 3D 10 হয়ে যাচ্ছে জোড় সংখ্যা, এই আর কি। জিঙ্ক 2+ দিয়ে দিকে 3D 10 হয়ে যাচ্ছে জোড় সংখ্যা। তো এটাই আর কি। আচ্ছা, অবস্থান্তরমূলক কি বলছি, যে তোমার সুস্থিত আয়নের মধ্যে ডি অরবিটাল আংশিকভাবে হচ্ছে D1 থেকে D9 পূর্ণ থাকবে, এটা হচ্ছে অবস্থান্তরমূলক। তো ফেরাস 26 এটা দেখাইছিলাম 3D4s, যখন ফেরাস 2+ হয় দুটো চলে গেছে 3D6, যখন ফেরাস 3+ হয় তখন 3D5 হয়ে যায়, এই আর কি। তো বৈশিষ্ট্যগুলো বায়োলজি, কেমিস্ট্রিতে হচ্ছে এই জিনিসটার প্রবলেম, মানে একই পড়া তোমার বারবারই পড়া লাগে আর কি। তো সব ডি ব্লক মৌল হচ্ছে অবস্থান্তর মৌল নয়। স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক হচ্ছে অবস্থান্তর মৌল নয়। কেন নয়, কারণ স্ক্যান্ডিয়াম হচ্ছে তোমার 3D 0 হয়ে যায়, আর জিঙ্কের ক্ষেত্রে হচ্ছে যে কি 3D 10 হয়ে যায়। তারপর এখানে লাইনগুলো পড়তে পারো, ব্যতিক্রম কেন হয়েছে, কেন হয় নাই, এই যে অর্ধপূর্ণ তাই কপার আর ক্রোমিয়ামের একটা চেঞ্জ হয়েছে। তারপর ঘনত্ব কম বেশি কিসের, বেশি কিসের, জিঙ্কে অবস্থান্তর মৌল কিনা, একটু জাস্ট চিন্তা করো বেসিকটা তোমার মাথায় আছে কিনা, এতটুকুই লাগে। মানে ভার্সিটির ক্ষেত্রে আসলে এটাই লাগে যে তোমার বেসিকটা মাথায় আছে কিনা একটু টেস্ট করার কি। এখানে এত কথাবার্তা লাগবে না। স্ক্যান্ডিয়ামের হচ্ছে কম, কপারের ঘনত্ব হচ্ছে 8.9, এগুলো লাগতেছে না। সর্বশেষ জিঙ্কের সর্বনিম্ন ঘনত্ব হচ্ছে 420°, 420 দিয়ে মাথায় রাখিও। জিঙ্ক হচ্ছে 420 শেষ। আচ্ছা, কপারের গলনাঙ্ক এগুলো লাগতেছে না, এগুলো এমনিতেই লেখা আছে। চৌম্বক ধর্ম নিয়ে একটু পড়তে পারো। প্রতিটা ইলেকট্রন নিজের স্পিন গতির কারণ হচ্ছে একটি ক্ষুদ্র চৌম্বক রূপে মৃদু চুম্বক সৃষ্টি করে। কেন, স্পিন গতির জন্য কিন্তু। তো একমুখী স্পিনে অযুগ্ম ইলেকট্রন ম্যাগনেটিক মোমেন্ট বা ভ্রামক সৃষ্টি করে এবং চৌম্বক ধর্ম প্রকাশ করে। এগুলো তো কথাবার্তা লিখছে। তো তোমার হচ্ছে 3টা ভাগ আছে চৌম্বক প্রভাবে, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। এখন প্যারাম্যাগনেটিক হচ্ছে সামান্য আকৃষ্ট হবে। তো এটা হচ্ছে বিজোড় ইলেকট্রনের মাধ্যমে হচ্ছে সঠিকভাবে নির্ণয় করা যায়। তো 1 2 3 4 তোমার টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাস 2+, 3+, এগুলো ফেরো কি ফিকোনি। আর ডায়াম্যাগনেটিক কোনটা, আমি বলছিলাম গ্রুপ 1 2 এর সব ধাতব আয়ন হচ্ছে ডায়াম্যাগনেটিক হয়, কারণ হচ্ছে অক্টেট পূর্ণ থাকে। আরেকটা কি পড়ছি তোমার 1 2 3 4 একটু আগে পড়ছি, কপার প্লাস, টাইটানিয়াম, জিঙ্ক 2+, স্ক্যান্ডিয়াম 3+, টাইটানিয়াম 4+, এগুলো কি তোমার ডায়াম্যাগনেটিক। হ্যাঁ, কারণ যে তোমার জোড় ইলেকট্রন থাকে, এই যে লিখে রাখছি দেখো, প্যারার ক্ষেত্রে হচ্ছে সিঙ্গেল। আমি মাথায় রাখছি সিঙ্গেল, মানে সিঙ্গেল মানুষদের হচ্ছে লাইফে প্যারা বেশি থাকে। তো ফেরোফিকোনি, আর এদিকে হচ্ছে যে স্ক্যান্ডিয়াম 3+, জিঙ্ক 2+, টাইটানিয়াম 4+, আর গ্রুপে 1 2 এর সব অধাতব, ওগুলো হচ্ছে তোমার কি ডায়াম্যাগনেটিক। তো অবস্থান্তর ধাতুর হচ্ছে প্রভাবন কিছু ধর্ম আছে, অধিশোষণ, অন্তর্বর্তী, এগুলো লাগবে না। একটা জিনিস মাথায় রাখিও, হেবার পদ্ধতিতে নাইট্রোজেন হাইড্রোজেনের হতে হচ্ছে অ্যামোনিয়া সংশ্লেষণে ফেরাসটা প্রভাবক হিসেবে ব্যবহৃত হবে। আচ্ছা, জিনিসটা কি হয়, একটা উদাহরণ আছে যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন ও ভেজিটেবল অয়েলের ক্ষেত্রে হচ্ছে হাইড্রেশনের জন্য H2 সংযোজন বিক্রিয়ায় নিকেল হচ্ছে 28, যেটা সেটা ধাতু প্রভাবক হিসেবে ইউজ হবে। আগের বার আমরা কি করছিলাম যে তোমার মানে অ্যামোনিয়া সংশ্লেষণে কি ব্যবহৃত হয়েছে, আর এদিকে হাইড্রোজেন সংযোজন প্রক্রিয়ায় অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়ায় হচ্ছে প্রভাবন ক্রিয়ার একটা প্রভাব আছে। তো অন্তর্বর্তী যেটা যৌগ গঠনের মাধ্যমে প্রভাবক বিক্রিয়া হচ্ছে প্রয়োজনীয়, প্রভাবক বিক্রিয়ায় প্রয়োজনীয় সক্রিয় শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি হ্রাস করে হচ্ছে যে কি বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করবে। তো কি হয়, H2SO4 যখন আমি উৎপাদন করতে চাইবো, মানে সালফিউরিক অ্যাসিড স্পর্শ পদ্ধতিতে, আমি মাথায় রাখবো দ্বন্দ্ব সাথে স্পর্শ পদ্ধতি, দ্বন্দ্ব সাথে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তারপর দ্বন্দ্ব SO2 গ্যাস মিলাছে না, দ্বন্দ্ব S সবই তো মিলাছে। SO2 গ্যাসের জারণ বিক্রিয়া হচ্ছে যে কি B2O5 কে হচ্ছে আমরা প্রভাব হিসেবে ব্যবহার করবো। কাহিনীটা কি হয় দেখো,
মানে B2O5 এখানে ইউজ হয়েছে, এখানে ইউজ হয়েছে, মাঝখান দিয়ে তোমার হচ্ছে B2O5 এর কাজটা মানে আর থাকবে না মেন রিঅ্যাকশনে। এখানে কোশ্চেন আছে কোন নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে পি ব্লকে নয়, হিলিয়াম। হিলিয়ামের লাস্টে কি আছে? 1s2 আছে। পরিবর্তনশীল জারণ অবস্থা আছে তোমার মানে এক একটার একবার, যেমন ক্রোমিয়ামের হচ্ছে +2 হতে পারে, +4 +5 +6 হতে পারে, ম্যাঙ্গানিজ হচ্ছে +7। ম্যাঙ্গানিজ হচ্ছে সবচেয়ে তোমার সর্বোচ্চ হচ্ছে যে জারণ সংখ্যা বেশি হতে পারে আর কি। তো লিখছে যে 39Y ইট্রিয়ামের এটা হচ্ছে কত গ্রুপ কত। আমরা জাস্ট একটু তোমার পর্যায় সারণীটা দেখবো, মানে ব্যাখ্যাটা মানে ইলেকট্রন বিন্যাসটা করবো, তখন দেখবে পর্যায় 5 আর গ্রুপ 3 পড়বে। আচ্ছা এখানে তোমার কালারগুলো হচ্ছে এমনি মানে মেডিকেল পরীক্ষার জন্য মেনলি লাগে, ফেনিল সবুজ, কোমেন গোলাপি, ট্রাইক্রোমেন বেগুনি, এভাবে মাথায় রাখতে পারো। জিনিসটা মেনলি কি হয়, জটিল আয়ন গঠনকাল হচ্ছে যে পাঁচটা যাওয়ার ডি অরবিটাল থাকে, ওটার মধ্যে একটা তোমার শক্তির যে একটা গ্যাপ সৃষ্টি হয়, সেটার কারণে হচ্ছে যে তোমার মেনলি কালারটা দেখা যায়। একটু জাস্ট এটা মাথায় রাখতে যে একটা শক্তির তারতম্য ঘটবে, সেটার জন্য হচ্ছে তোমার কাহিনীটা হবে। এখন কালারগুলো তুমি এইভাবে মাথায় রাখতে পারো, মানে এইভাবে সিকোয়েন্সলি একটু লিখে, ধর টাইটেনিয়ামের পর তোমার ভ্যানিডিয়াম আসে, তারপর ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাস, তারপর কোবাল্ট, নিকেল, কপার। এবার জাস্ট ফার্স্ট অক্ষরগুলো লিখে রাখবা, বেনিসে, বেবে, গোলাপি, হসগো, শনি, ঠিক আছে, হস গোশনি, এভাবে মাথায় রাখো। বেনি সবে বে গোলাপি হস গোশনি, বেনি সবে বে গোলাপি হস গোশনি। জাস্ট সিরিয়ালটা একটু মাথায় রেখে জাস্ট একটু চিন্তা করলে তোমার মানে সমস্যা হয় না। আবার যদি কেউ খুব ভালো এক্সপার্ট হয় তাহলে তুমি এটা করতে পারো, ফেনিপ সবুজ, কোমেন গোলাপি, ট্রাইকোমেন বেগুনি, জাস্ট তুমি যেভাবে মাথায় রাখতে পারো। যদিও ভার্সিটির জন্য এত ইম্পর্টেন্ট না, বাট রিক্সিয়াল দরকার তো নাই, একটা লম্বা সময় পাইছো তোমরা। তো আচ্ছা এইখানে শক্তির পদ্ধতিটা একদম সিরিয়াস মানে সিম্পল একটা জিনিস, যেমন দেখো এখানে উঠছে ফার্স্টে, তারপরে ভাগ হয়েছে, ভাগ হওয়ার কারণ হচ্ছে তোমার একটা চেঞ্জ হয়েছে, একটা শক্তি উৎপন্ন হয়েছে, একটু তারতম্য হয়েছে, এটার কারণে তোমার কালার দেখা গেছে। এটাই মেনলি কাহিনী। একটু লাইনগুলো পড়ে নিবা। dx dy dz হচ্ছে যে কি তোমার T2 যে অরবিটাল সেট, আর এদিকে হচ্ছে যে dx স্কয়ার - y স্কয়ার dz স্কয়ার, এগুলো হচ্ছে যে কি ইজি অরবিটাল সেট। তো এই যে একটা শক্তির সামান্য ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী বিভক্ত হবে, এটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড ফলাফল বলবো। ইজি সেট আর T2G সেটের মধ্যে যে পার্থক্য, এই যে শক্তি পার্থক্য, এটাকে ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ শক্তি বলে। H2O হচ্ছে যে কি তোমার উইক লিগ্যান্ড, আর সায়ানাইড হচ্ছে যে কি Cn- হচ্ছে যে কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তো এখানে কথাবার্তা আছে, এই যে আমি বলছিলাম H2O হচ্ছে তোমার মোটামুটি শক্তিশালী, আর এখানে সবচেয়ে বেশি স্ট্রং হচ্ছে কো, সবচেয়ে কম হচ্ছে I-। একটু জাস্ট দেখে নিবা। নিকেলের ক্ষেত্রে হচ্ছে বর্ণনীল, এগুলো মাথায় রাখবা। কপারের ক্ষেত্রে জটিল আয়ন গঠন নিয়ে একটু কথাবার্তা বলবো। তো সাধারণ লিগ্যান্ড হচ্ছে তোমার NH3 H2O Cl- আর সায়ানাইড -, এখানে কথাবার্তা আছে অনেকগুলা। তো সন্নিবেশ সংখ্যা হচ্ছে যে কি জটিল যৌগ সন্নিবেশ বন্ধন গঠনকালে মানে প্রদত্ত নিঃসঙ্গ ইলেকট্রন যুগল যে সংখ্যাটা করে সেই অবস্থান্তর ধাতু সন্নিবেশ সংখ্যা বলে। কপার আর ফেরাসের ক্ষেত্রে সন্নিবেশ যেটা সংখ্যা সেটা হচ্ছে 4 আর 6। তো এখানে অনেক কথাবার্তা আছে। sp2d হচ্ছে সমতুল্য বর্গাকার, sp3d2 হচ্ছে যে কি তোমার অষ্টতলিক হচ্ছে D2sp3, আবার sp3d2 হয়। এগুলো মেনলি কাহিনীগুলো তোমার এখন জানার দরকার নাই, তুমি জাস্ট একটু মাথায় রাখো। কপার NH3 4 প্লাসের সাইজ মানে আকারটা ছিল সমতলীয় বর্গাকার, ফেরাস সায়ানাইডের ছিল হচ্ছে CN6 4 এটা ছিল অষ্টতলিক। জাস্ট এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। এগুলো তোমার কেমনে বাই করে কেমনে কি করে এগুলো আমি তোমাদেরকে সামনে শিখাই দিব। রিল্যাক্স। H2 এটাই আবারও পড়ছি, দেখছো একটু আগে বললাম না, H2 এরটা হচ্ছে বেশি সবচেয়ে, আর এদিকে কোয়েরটা বেশি, I- এর কম, এদিকে হচ্ছে NH3টা কম, ঠিক আছে। আর ইএনটা মাথায় রাখে ইথাইল ডায়ামিন, ইথাইল ডায়ামিনের সংজ্ঞাটা একটু মাথায় রাখিও, সংকেতটা আর কি। তো এখানে একটু দেখো sp2d sp2d d2sp3 d2sp3 sp3d2, একটা জিনিস মাথায় রাখবা, D2sp3 যেটা উল্টা সেটা হচ্ছে ফেরাসের ক্ষেত্রে ছিল। দেখো D2sp3 D2sp ফেরাস CN6। তো দেখো sp-টা হচ্ছে তোমার সরলরৈখিক Ag+ দিয়ে করছে, sp সরলরৈখিক, sp3 দেখো 3 আর 1 4 4 চতুস্থলিকীয়, sp দেখো dsp2 দেখো আমরা হচ্ছে যে বর্গ বলার সময় কি বলি, স্কয়ার বলি না, তো p এর উপর দেখো এটা স্কয়ারের মতো না, sp স্কয়ার d বা হচ্ছে dsp2 স্কয়ার আছে, স্কয়ার বর্গাকার সমতলীয় বর্গাকার। তারপর হচ্ছে d2sp3, তো এটা সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6 আর কি, 3 4 5 6। তো যেটা সবচেয়ে বেশি সন্নিবেশ সংখ্যা ছিল 6 হিসেবে ছিল, ওটা হচ্ছে তোমার অষ্টতলিকা, দেখছো অষ্টতলিকা। তা তোমার মানে কোনটার সাইজ কিরকম সেটা নিয়ে কনফিউজড হবে। আর ওইখানে XCF6 কি বলছিলাম আমরা, পঞ্চভুজীয় পিরামিড, এটা একটু মাথায় রাখতে হবে কিন্তু, হ্যাঁ। তো এগুলো পারবা মোটামুটি। কপার কোবাল্ট Cl4 ফাইনে কি আসছে সেগুলো আমরা সামনে পড়বো। তুমি জাস্ট ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস মনে করে Ag+টা কি বলছে এটা বাই করতে বসতো, ইলেকট্রন বিন্যাস করবা। যদি দেখো জোড় সংখ্যা তাহলে ডায়াচম্বক। এখানে যদি দেখো এখানে তোমার যদি তোমার মানে 3 3D ক্ষেত্রে 2 2 4 4 1 5 6 7, এখানে 7টা বিজোড় সংখ্যা, তো প্যারাচুম্বকীয়। ফেরোর ক্ষেত্রে তো সবচেয়ে বেশি। তো এই আর কি।
তো এখানে কিছু কথাবার্তা আছে, কোনটার কি কালার একটু দেখে নিতে পারো। জাস্ট আমি সবসময় মাথায় রাখতাম ম্যাঙ্গানিজ ধূসর ছিল আর নিকেল হচ্ছে সবুজ ছিল, এই দুটো একটু মাথায় রাখতাম। আর নিকেল আর ম্যাঙ্গানিজের হচ্ছে তোমার কালার পাওয়া যায়, এটা একটু মাথায় রাখলে হয়। তো এখানে অনেক কথাবার্তা লিখছিলাম, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, স্টান্নাম, প্লাম্বাম এগুলো উপধর্মী। আবার 27 হচ্ছে যে কি 27টা এফ ব্লক মৌলের আছে, 28টা হচ্ছে আন্তঃস্থান্তর মৌল আছে না ঘোরানোর জন্য আর কি। ক্লোরিনের পরমাণু যোজ্যতা মুক্ত জরুরি ইলেকট্রন হচ্ছে 3। আচ্ছা এটা দেখো বিজোড় ইলেকট্রন সংখ্যা কোন কোন ক্রমটার সঠিক। জিনিসটা হচ্ছে তুমি জাস্ট মানে যখন বিজোড় ইলেকট্রনটা বাইর করবা দেখবা যে তোমার ম্যাঙ্গানিজ 2 প্লাস 5টা থাকে, ফেরাস 2 প্লাস হচ্ছে 6টা থাকে, আর ক্রোমিয়াম 3 প্লাস হচ্ছে যে কি 3টা থাকে। ঠিক আছে, তো জাস্ট লিখে দিবা আর কি মানে চিত্রটা। ইলেকট্রন ম্যাঙ্গানিজ ফেরাস ক্রোমিয়াম এবার জাস্ট মাথায় রাখলে হবে, মুখস্থ করে ফেলো, সমস্যা নেই। ওটা আমি তোমাদের সামনে হচ্ছে যে মেন বইয়ে অনুশীলনের মধ্যে আছে, অনুশীলনের পিডিএফে তোমাকে আমি এটা করে দিছি, এই জন্য তোমাকে আবার আলাদা করে দেখাচ্ছি না। আমি ওই মানে এই জিনিসটা কেমনে আসছে সেটা আমি করে দিছি, আমার খাতার মধ্যেই লেখা আছে অনুশীলনে, আমি দিব তোমাদেরকে পিডিএফটা ইনশাল্লাহ। তো নিচে কোন দুইটার মৌলের মধ্যে অষ্টক সম্রাসংখ্যাটা আমি আইপিএস ওয়ার্ডটা দিয়ে মাথায় রাখতাম, মানে আই দিয়ে আয়োডিন, এদিকে ফসফরাস সিলিকন, এগুলো যেখানে পাবো সেগুলো হচ্ছে অষ্টক সম্প্রসারণ করে। এগুলো লাগতেছে না। সক্রিয়তাটা বলছিলাম মেরুর সাজ দিয়ে আমরা মাথায় রাখবো, ফ্লোরিনের মেরুর সাজ। নাইট্রোজেন হচ্ছে গ্রুপ 5 এ। এটা ধাতু, এই সাইডের ধাতুগুলো এই সাইডের ধাতু থাকে, এগুলো হচ্ছে খাদ্যধর্মী। আর আমি বলছিলাম অধাতু অম্লধর্মী, শরীয়ত অধাতু অথচ অম্লধর্মী। এটা এই সাইডের যেগুলো মানে 17 16 যেগুলো সেগুলো হচ্ছে যে কি তোমার অম্লধর্মী আর কি। আচ্ছা এখানে অনেক কথাবার্তা লিখছি, ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, অধাতুর অক্সাইড অম্লধর্মী, এগুলো লাগবে না। এখানে একটু পড়ে নিতে পারো যে পর্যায় সারণীকে মৌলসমূহের যে সাজানোর মূল ভিত্তি সেটা হচ্ছে পরমাণুর ক্রমাঙ্ক। ঠিক আছে, তো এখানে অনেক কথাবার্তা আছে। এবার আসে আমরা এফ ব্লক মৌলে। মোটামুটি তোমার হচ্ছে যে কি কঠিন পড়ার মধ্যে যাচ্ছে আর কি, হালকা বুঝানোর পড়ার মধ্যে যাচ্ছে। এফ ব্লক মৌল হচ্ছে তোমার বিরল মৃত্তিকা গ্রুপের মৌল, মেনলি হচ্ছে 3 নাম্বার গ্রুপের মৌলকে আমরা হচ্ছে বিরল মৃত্তিকা বলি। তো এখন দেখো বিরলের 3টা অক্ষর, 3 নাম্বার গ্রুপ মাথায় রাখবা শেষ। ল্যান্থানাইটের কিছু বৈশিষ্ট্য আছে। ডি ব্লক মৌল আমরা ভারী বলছিলাম, ল্যান্থানাইটটা ভারী বলছি। ডি ব্লক মৌল ঘনত্ব বেশি, তো ডি এর পর এফ আসছে, এটা ঘনত্ব স্ফুটনাঙ্ক বেশি হবে। তো তড়িৎ ঋণাত্মকতা ধর্ম সবচেয়ে বেশি থাকে। আর এখানে হচ্ছে অন্তঃস্থান্তর মৌল থাকবে এফ ব্লকে 28টা টোটাল। তো কেন F1 থেকে F13 যাদের হচ্ছে ইলেকট্রন বিন্যাস থাকবে। তো এরপর হচ্ছে যে মানে প্রধান অধিকতর স্থায়ী যেটা সেটা হচ্ছে প্লাস্টিক, এগুলো লাগে না আসলে। অতি বেগুনি আর অতি অবলোহিত রশ্মিকে হচ্ছে শোষণ করে দৃশ্যমান আলো পরিসরে বিকিরণ করতে পারে। তারপর এদিকে সানগ্লাস ও ওয়েল্ডিং কাজ হচ্ছে গগস ব্যবহৃত হয়। লেথেরিয়াম থেকে অ্যালিও পর্যন্ত যেটা সেটা হচ্ছে ল্যান্থানাইট সংকোচন। আমি মাথায় রাখতাম ল্যান্থ হচ্ছে সংকোচন করা যায়, দেখো এখানে সংকোচন হচ্ছে প্রসারণ লিখে নাই কিন্তু, ল্যান্থানাইট সংকোচন। ঠিক আছে, এগুলো হয়ে গেছে। এবার আসে অ্যাক্টিনাইট। অ্যাক্টিনাইটও গ্রুপ 3 এর অন্তর্ভুক্ত, মানে থোরিয়াম থেকে অ্যালেফ পর্যন্ত মেনলি থাকবে। অ্যাক্টিনাইটস বলবো, তো অ্যাক্টিনাইটে কিছু বৈশিষ্ট্য ধর্ম আছে, যেমন কিছু তেজস্ক্রিয় মৌল, ঘনত্ব বেশি, ওইখানেও তোমার ডি ব্লকে আর হচ্ছে যে ল্যান্থানাইটেও তোমার ঘনত্ব বেশি। তবু উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আছে। অধিক তড়িৎ ঋণাত্মক হচ্ছে ধাতু আছে +3 +4 +5 +6। তো মলিনার হচ্ছে কম সক্রিয় হয়ে যায়। এটাও কথাবার্তা আছে। এখানে একটা আছে, এদের উপর হচ্ছে কি ক্ষার দ্রবণের কোনো প্রভাব নেই, কিন্তু যৌগসমূহ সাধারণত বেশি ক্ষারীয় হয়। ক্ষার দ্রবণের কোনো প্রভাব নেই কার উপর, অ্যাক্টিনাইডের উপর। এটা কিন্তু ল্যান্থানাইট এখানে অ্যাক্টিনাইট লিখছে। তারপর THO2, থোরিয়া আর হচ্ছে যে কি সেরিয়া, এই দুটো উদাহরণ হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজের। মেনলি কি করে গাড়ির হেডলাইট, জাহাজ ও রেলগাড়ি সার্চ লাইট পর্যন্ত থাকে। নিচের কোনটা হচ্ছে যে তোমার রঙিন যৌগ গঠন করবে সেটা হচ্ছে নিকেল 2+। আচ্ছা স্ক্যান্ডিয়াম 3+ কি হয়েছিল, 3D0 হয়েছিল, যার কারণে এটা অস্থান্তর মৌল হয়নি। তো অস্থান্তর মৌল যেহেতু হয় নাই সেহেতু হচ্ছে এটা কি রঙিন যৌগ গঠন করবে না। তারপর যেটা ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+ তোমার হচ্ছে যে কি 2 নাম্বার, মানে ডি ব্লক মৌলই না সেটা, তো ডি ব্লক না যখন না সেখানে রঙিন যৌগ কিসে। এবার জিঙ্ক 3+, জিঙ্ক 3+ তো হয় না, জিঙ্ক 2+ হয়। 3+ হইতে পারে কিন্তু ধরো ওইটার বিক্রিয়াটা ঠিক হয় না আর কি, ওই এই জন্য হচ্ছে যে ওইটাও তোমার রঙিন যৌগ গঠন করবে না। তো এই যে গেল, এখানে কিছু কথাবার্তা আছে যে 118টার মধ্যে ধাতু 94টা, অপধাতু 6টা, ABS GST দিয়ে মাথায় রাখছিলাম। তারপর 18টা অধাতুর মধ্যে 4টা তরল অধাতু আছে, সেটা হচ্ছে Br2। তারপর কঠিন 6টা কঠিন কক্ষ তাপমাত্রা থাকে, এটা ICPS দিয়ে মাথায় রাখতে পারো, আই। তারপরে SEPS, এদিকে ক্যাট CH, ঠিক আছে ক্যাট। আচ্ছা এগুলা গেছে। এবার হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম, একটু ধীরে সুস্থে পড়বো, ঝামেলাটা শেষ করবো, ঝামেলা শেষ করলে শেষ। আচ্ছা আগে একটু শর্টকাট ট্রিক বলে দিই। গ্রুপের মধ্যে হচ্ছে আধা বিক্ষেপ পরে এটা মাথায় রাখবা, বাকি সব হচ্ছে যে কম, মানে আধা বিক্ষেপ যেগুলো সেগুলো হচ্ছে বেশি করবে গ্রুপের ক্ষেত্রে, আর বাকি সবগুলো হচ্ছে কম কম হবে। আধা বিক্ষেপে যা যা থাকবে সেগুলো হচ্ছে বাড়বে গ্রুপের ক্ষেত্রে, আর বাকি সব কিছু হচ্ছে কমবে। তা আধা বিক্ষেপ দিয়ে কি বোঝাচ্ছে, আখার ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা, অক্সাইডের ক্ষারীয় ধর্ম, মানে হচ্ছে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে হচ্ছে তোমার আকার বাড়বে।
তা আকার বাড়লে বাকি যেগুলো ধর তোমার শক্তি টক্তি যা যা আছে সেগুলো হচ্ছে কমবে, এটা বোঝাতে চাইছি। ঠিক আছে, তো এখানে অনেক কথাবার্তা আছে। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, যে তাপমাত্রা কঠিন পদার্থ গলে যায় সেটা হচ্ছে গলনাঙ্ক। অ্যাটমসফিয়ার হচ্ছে বুদবুদ করে, সেটা হচ্ছে যে কি তোমার স্ফুটনাঙ্ক। ঠিক আছে, তো যেটা গ্রুপ 1 এর মূল সেগুলো হচ্ছে যোজ্যতা, ইলেকট্রন থাকায় ধাতব বন্ধন দুর্বল হয়, যেহেতু দুর্বল সেগুলোর জন্য কি নরম ধাতু আর নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। এখন একই গ্রুপে যখন পারমাণবিক আকার বাড়তে থাকে তখন হচ্ছে যে কি তোমার ইলেকট্রন ঘনত্ব কমে যায়। এটা জাস্ট খুব ইন্টারেস্টিং জিনিস আছে। আধা বিক্ষেপ দিয়ে তো বললাম আমি যা বলার। মোলের হচ্ছে তোমার যে সাইজের বিষয় আছে এগুলো পর্যাবৃত্তটা ধরে কি সে পোলার গলনাঙ্ক কার বেশি, স্ফুটনাঙ্ক কার বেশি, আর যোগের ক্ষেত্রে যে ফাজানের নীতি ইউজ, ফাজানের নীতি কি সামনে পড়বো আমরা। তো এখানে একটা খুব মজার জিনিস, যেটা তৃতীয় পর্যায়ের মূল। এখানে সোডিয়াম থেকে সিলিকন পর্যন্ত হচ্ছে তোমার তাপমাত্রাটা বাড়ে, এরপর হচ্ছে তোমার কমতে থাকে। কেন বাড়ে? এই দেখো, সোডিয়াম থেকে অ্যালুমিনিয়াম পর্যন্ত হচ্ছে ধাতব বন্ধন আছে তার জন্য। এখন ধাতব বন্ধনের ক্ষেত্রে কি হয়, ইলেকট্রনের উপর আকর্ষণ বেশি থাকে। এখন আকর্ষণ বেশি থাকলে হচ্ছে দৃঢ়তা বাড়বে, তো দৃঢ়তা বাড়লে তোমার একটা সম্পর্ক, দৃঢ় সম্পর্ক, এটা ভাঙতে তো অনেক গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দিতে হবে। এবার সিলিকন হচ্ছে অতি বৃহৎ একটা ধর্ম, তো সিলিকন হচ্ছে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক বেশি, একটা জালিকাকে ত্রিমাত্রিক জাল করতে হবে। এরপর আসে পরবর্তী মূল ফসফরাস। P4 হচ্ছে শ্বেত যেটা, এটা বিশুদ্ধ সমযোজী প্রকৃতি, যেহেতু সমযোজী প্রকৃতি তাহলে ভ্যান ডার ওয়ালস শক্তি আন্তঃআণবিক বল থাকবে। এরপর সালফারের যেটা সেখানে হচ্ছে দুর্বল, ভ্যান ডার ওয়ালস শক্তি আন্তঃআণবিক শক্তি হিসেবে কাজ করে, যেটা হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। আর Cl2 হচ্ছে পুরোপুরি অপোলার সমযোজী, ফলে এটার মধ্যে হচ্ছে দুর্বল দুর্বল ভ্যান ডার ওয়ালস শক্তি বা আন্তঃআণবিক শক্তি থাকবে। Cl2 হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম। তো পরমাণুর আকার নিয়ে অনেক কথাবার্তা আছে। সমযোজী বিশুদ্ধ জিনিসটা কি, কোন মৌলের দুটি পরমাণুর একক সমযোজী বন্ধনে উভয় নিউক্লিয়াসের মধ্যকার দূরত্বের অর্ধেক যেটা সেটাকে হচ্ছে সমযোজী ব্যাসার্ধ বলে। সমযোজী ব্যাসার্ধকে আমরা পারমাণবিক ব্যাসার্ধ হিসেবে নিতে পারি। ধরো এই যে দুইটা ক্লোরিনের মাঝখানে ডিস্টেন্স, এটাকে যদি আমি হাফ করি তাহলে যে ব্যাসার্ধটা পাবো সেটা হচ্ছে যে কি তোমার পারমাণবিক ব্যাসার্ধ আর কি। এখানে অনেক কথাবার্তা আছে। আর ধাতব ব্যাসার্ধটা কি, ধাতুর যে কেলাস সেটা পরস্পর সংলগ্ন দুইটা পরমাণুর আন্তঃনিউক্লিয়ার সাহায্যে দূরত্বের অর্ধেককে ওই ধাতব ব্যাসার্ধ বলে। ধাতব ব্যাসার্ধ যেটা সেটা সমযোজী ব্যাসার্ধ হবে 10 থেকে 20% বেশি। দেখো, আন্তঃনিউক্লিয়ারের যে দূরত্ব সেটাকে বলতেছে এটাই। আর ওখানে কি বলছে, ওখানে বলছে যে কি দুইটা পরমাণু একক সমযোজী, দুইটা নিউক্লিয়াসের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে দূরত্বের যে অর্ধেকটা সেটা হচ্ছে যে কি তোমার সমযোজী ব্যাসার্ধ, এটা বলছে। কিন্তু অবভিয়াসলি ধাতব কেলাস যেহেতু অর্ধেক দিলেই হয়ে যাচ্ছে তাহলে ওটা বেশি হওয়ার কথা না। তো এই ধাতব ব্যাসার্ধ সাধারণত সমযোজী ব্যাসার্ধ অপেক্ষা প্রায় 10 থেকে 20% বেশি, কারণ সমযোজী ব্যাসার্ধ কি হাফ করা লাগে আবার। তো এটা বলছিলাম BaSF4 হচ্ছে দ্রাবক সবচেয়ে কম। এবার BOH2 এর ক্ষেত্রে ডলোমাইটের সংজ্ঞা, এগুলো হচ্ছে আসলে অর্থনৈতিক রসায়নের কথাবার্তা, লাগবে না। আচ্ছা, পর্যাবৃত্তিক হচ্ছে মৌলের পরমাণু আকারের সম্পর্ক। একটা জিনিস মাথায় রাখিও, S এর বেশি, তারপর PDF, এটা হচ্ছে মেঘের আবরণটা, মানে শেল্ডিং এফেক্টটা S এর বেশি। S এ হচ্ছে শেল্ডিং, S হচ্ছে S অরবিটাল, তো S মিলে গেছে, S এর হচ্ছে বেশি, এটা মাথায় রাখো। আচ্ছা, গোলক আকৃতিক S অরবিটালে ইলেকট্রন মেঘ, আর ডাম্বেল আকৃতির P অরবিটালে ইলেকট্রন মেঘ দ্বারা হচ্ছে ইলেকট্রিক শেল্ডিং বেশি থাকে। ঠিক আছে, সমস্যা নেই, থাকতেই পারে। আচ্ছা, জিনিসটা মেনলি কি হয়, আচ্ছাদন প্রভাব বাড়লে ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কমে যায়, যার কারণে হচ্ছে বৃদ্ধি পেয়ে যায় আর কি, শেল্ডিং ক্ষমতাটা বাড়ে। আচ্ছা, কার ব্যাসার্ধ কম কার ব্যাসার্ধ বেশি, এরকম একটা কোশ্চেন আসতে পারে আইসো ইলেকট্রনিক থেকে। তো এটা আমরা একটু মাথায় রাখবো, যখন আমরা পজিটিভ চার্জ দেখবো ওটার ক্ষেত্রে বাড়লে হচ্ছে আকারটা কমবে, আর যখন নেগেটিভ চার্জ বাড়াবো তখন হচ্ছে আকারটা বাড়বে। জিনিসটা কি হবে, পজিটিভ চার্জের ক্ষেত্রে আকারটা কমবে, পজিটিভ চার্জ বাড়ালে আর নেগেটিভ চার্জ বাড়ালে হচ্ছে আকারটা বাড়বে। তো কার ব্যাসার্ধ সবচেয়ে বেশি, দেখো এখানে সালফার, ফ্লোরিন, তারপর হচ্ছে যে O2 মাইনাস আর Cl মাইনাস। দেখো তোমার হচ্ছে যে আয়নের জিনিসটা জিজ্ঞাসা করছে, অক্সিজেন থেকে তোমার অক্সিজেন 2 মাইনাস, S থেকে দেখো যখন আমি জিনিসটা সাজাবো আর কি, তো সালফার এদিকে আসবে, ক্লোরিন হচ্ছে এদিকে। তো আমি কি বলছিলাম, বাম থেকে ডানে গেলে হচ্ছে তোমার সাইজটা ছোট হয়, তো এদিকে হচ্ছে সালফার, হ্যাঁ, তো এই সাইডের সাইজটা বেশি। আবার দেখো তুমি যদি O থেকে O2 মাইনাসে নিয়ে যাও, তখন ওটা কি অক্সিজেনের থেকে তোমার ওটা নিউক্লিয়াসের একটা বেশি, কিন্তু মেন মূলত তোমার সালফার সবচেয়ে বেশি। শেষ। এই যে কথাটা বলছি, আকার বাড়লে তোমার চার্জ, পজিটিভের চার্জ বাড়লে হচ্ছে আকার কমে, এটার থেকে আমরা বলতে পারি যে তোমার 3+ সাইজ, তোমার এখানে পজিটিভ চার্জ বাড়লে হচ্ছে আকারটা কমতেছে। তো সোডিয়াম অ্যালুমিনিয়াম 3+ হচ্ছে সাইজটা কম। আচ্ছা, আমি এখানে তোমার চিত্রটা চিহ্নটা দিতে ভুল করছি, সরি, এটা একটু ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখি। আর এদিকে তোমার -3 যার বেশি তার হচ্ছে আকারটা বেশি, ঠিক আছে, এইটার আকারটা বেশি। আর এখানে কি হচ্ছে, অ্যালুমিনিয়াম 3+ হচ্ছে সবচেয়ে কম হবে। চিত্রটা জিনিসটা হচ্ছে আসলে আমি লিখে রাখছিলাম, আসলে পড়ার সময় ভুল করছিলাম তো লিখে রাখছি, সাইনটা আসলে উল্টা হবে, উল্টা সাইন হবে, ঠিক আছে। আচ্ছা, এগুলা গেছে শেল্ডিং, ক্রমটম, বোধ কথাবার্তা, পরমাণু ব্যাসার্ধটার সাথে পড়ে নিতে পারো, লাগবে না আসলে।
এগুলোও লাগবে না। আচ্ছা, কোনো ধাতুর যদি ক্যাটায়নের ব্যালেন্স অধিক চার্জযুক্ত হয় তাহলে ক্যাটায়ন আকার সবচেয়ে ছোট হবে। মানে ফেরাস 2+ আর 3+ এর মধ্যে ফেরাস 3+ এর যেহেতু 3 সংখ্যাটা বেশি, তার 3 এর সাইজ হচ্ছে ছোট। এই দেখো, ফেরাস 3+ এর সাইজ ছোট, ফেরাস 2+ এর বেশি। এবার ক্রোমিয়াম 6+ এর সাইজটা হচ্ছে ছোট, 2+ এর বেশি। ম্যাঙ্গানিজ 7+ এর সাইজ ছোট, ম্যাঙ্গানিজ 2+ এর বেশি। তো এখানে আবার দ্রাব্যদের একটা কথাবার্তা আছে। ফেরাস 2+ এর যেহেতু তোমার সাইজটা বড়, তাহলে হচ্ছে যে কি গলনাঙ্ক বেশি। আবার ফেরাস 3+ এর সাইজ ছোট, তাই হচ্ছে পোলার আয়ন বেশি। এই যে পোলার আয়ন বেশি, সাইজ বড় ছোট নিয়ে এইসব হাবজাব নিয়ে আমরা হচ্ছে ফাজানের নীতি সময় পড়ব। আমরা এই যে একটু আগে একটা কথা বললাম, ক্যাটায়নের ক্ষেত্রে হচ্ছে যে কি মূল আকারের চেয়ে হচ্ছে ছোট হয়, আর অ্যানায়ন হচ্ছে যে কি বড় হবে। মাথায় রাখবে, ক্যাট হচ্ছে ছোট আর অ্যানা হচ্ছে বড়। আর একই গ্রুপের হচ্ছে আয়নিক আকার উপর থেকে নিচে ক্রমশ বৃদ্ধি পায়। বুঝলাম, মানে একই গ্রুপে যদি উপর থেকে নিচে নামি তখন হচ্ছে যে কি জিনিসটা বাড়ে। আর একই পর্যায়ে আইসো ইলেকট্রনিক ক্যাটায়নের ক্ষেত্রে হচ্ছে যে চার্জ বাড়ার সাথে সাথে হ্রাস পাবে। বুঝলাম যে সেম চার্জ, যেহেতু চার্জ বাড়ালে পজিটিভ চার্জ হচ্ছে যে কি হ্রাস পায় সাইজ, আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে সাইজটা হচ্ছে বাড়ে। তো এখানে জিনিসটা লিখছি উল্টাভাবে, যে ঋণাত্মক আয়নের ক্ষেত্রে চার সংখ্যা হ্রাসের সাথে হচ্ছে হ্রাস পায়। কথাটা উল্টাভাবে বলছে আর কি। যদি আয়নের ক্ষেত্রে সাইজ কমায় তাহলে হচ্ছে যে কি চার সংখ্যা কমায় তাহলে সাইজও কমবে, এটাই। আবার একই ধাতু বিভিন্ন ক্যাটায়নের মধ্যে হচ্ছে চার্জ সংখ্যা বৃদ্ধির সাথে হ্রাস বৃদ্ধি আছে। তো ফেস 3+ এর সাইজ ছোট, ফেস 2+ এর বেশি। তো এগুলো আর কি। আচ্ছা, পরমাণু যোজ্যতা যাওয়ার আগে আমরা আসলে হচ্ছে ওই সাইজের যে বেসিকটা সেটা একটু আমি তোমাদেরকে বলে দিই। আচ্ছা, জিনিসটা মেনলি কি হয়, ধরো তোমার মানে একটা ইলেকট্রনের সাথে মানে তোমার নিউক্লিয়াসে একটা সম্পর্ক আছে, শক্তি আছে। তো ওই শক্তিটার টানের কারণে মৌলটা হচ্ছে তোমার সাইজটা ছোট হতে পারে। জিনিসটা দেখো, যখন তুমি হচ্ছে যে একই পর্যায়ে বাম থেকে ডানে যাচ্ছ, তখন কি হচ্ছে, একটা সিঙ্গেল ইলেকট্রন বাড়তেছে যখন আকর্ষণটা বাড়তেছে। আকর্ষণ যখন বাড়তেছে, ধরো এত বড় আকর্ষণ বাড়তেছে, তখন এটা আরো ছোট হয়ে যাবে, আরো ছোট হয়ে যাবে, আরো ছোট হয়ে যাবে, এরকম ছোট হতে থাকবে। এখন সেম জিনিস যখন তুমি একই গ্রুপের উপর থেকে নিচে যাও, তখন কি হবে, ঠিক আছে ভালো কথা, সাইজ ছোট হবে, কিন্তু ওই যে ইলেকট্রনের যে একটা অনেক পরিমাণে ইলেকট্রন, ওই ইলেকট্রনের জন্য আরেকটা স্থল লাগবে। কারণ তোমার ইলেকট্রনটা মাস্ট বি তোমার কক্ষপথে থাকা লাগছে, যার কারণে হচ্ছে সাইজটা বেড়ে যাচ্ছে। তারপর তৃতীয় স্তরে তো কি হয়, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে সাইজটা বাড়ে, আর একই পর্যায়ে বাম থেকে টেনে গেলে সাইজটা হচ্ছে ছোট হয়। এটা মাথায় থাকবে তোমার। মানে ইলেকট্রনের যে একটা আকর্ষণের কারণে তোমার হচ্ছে সাইজটা ছোট হয়। মানে একটা ধরো এতটুকু দূরত্ব আছে, এরপর আকর্ষণ করতেছে, কমছে, আরো কমছে, আরো কমছে, আরো কমছে, এটাই। আচ্ছা, এবার আসি পরমাণুর যোজ্যতা। যোজ্যতা জিনিসটা কি, একটা পরমাণুর সাথে অন্য পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতা, সেটাকে হচ্ছে যে যোজ্যতা বল। অক্সিজেন যুক্ত হলে অক্সিজেন যোজ্যতা, হাইড্রোজেন যুক্ত হলে হাইড্রোজেন যোজ্যতা, শেষ। এখানে অনেক কথাবার্তা আছে, মানে এগুলো আসলে লাগবে না। Na2O, Al2O3 হচ্ছে উভধর্মী, SiO2 আছে, সিলিকন P2O5, SO3 এগুলো হচ্ছে তোমার অম্লধর্মী। এদিকে Na2O এগুলো হচ্ছে তোমার হচ্ছে খাদ্যধর্মী। পড়ছিলাম যে ধাতুর হচ্ছে যে কি খাদ্যধর্মী, অধাতুর হচ্ছে অম্লধর্মী। এই হচ্ছে কথা। এবার আয়নীকরণ শক্তিটা কি, জিনিসগুলো একটু ভালো মতো পড়তে হবে। দেখো, গ্যাসীয় অবস্থায় কোনো এক মোলের 1 মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটা ইলেকট্রন সরালে যদি সেটা ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন। জিনিসটা হচ্ছে তোমার অনেকটা আমাদের টাকা ঢুকানো আর টাকা বের করা কনসেপ্ট দিয়ে বোঝানো যায়। ধরো তুমি হচ্ছে যে কি মানে টাকা বাইর করে ফেলতে চাচ্ছ তোমার পকেট থেকে, হ্যাঁ, টাকা বাইর করে কোনো একটা জিনিস কিনতে চাচ্ছ, সেটা হচ্ছে পজিটিভ চার্জ। এখন যে তুমি একটা জিনিস কিনবা, ওটা একটা ইচ্ছা শক্তি লাগবে না? ওই যে একটা শক্তি প্রয়োজন, টাকাটা বের করে আমি কিছু একটা জিনিস কিনবো, সেই কনসেপ্টটা দিয়ে আয়নীকরণ শক্তি জিনিসটা মাথায় রাখতে পারো। যে যখন ইলেকট্রন সরাবো, টাকাটা সরাবো, তখন হচ্ছে যে কিছু একটা জিনিস কেনার জন্য যে একটা ইচ্ছা প্রকাশ, একক ধনাত্মক, মানে জিনিসটা কেনার পর পজিটিভ হয়ে যাবে। তো ওটা করার জন্য যে ইচ্ছা শক্তিটা লাগবে, ওই ইচ্ছা যে শক্তিটার প্রয়োজন, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। আমি জাস্ট ইলেকট্রন আসক্তির সাথে না গুলানোর জন্য এই জিনিসটা মাথায় রাখতাম আর কি। আচ্ছা, এবার আসি সোডিয়াম প্লাস ও কে প্লাসের দ্বিতীয় শক্তির মান হচ্ছে যে কি নিয়নের আয়নীকরণ শক্তি থেকে বেশি হয়। এই জন্য হচ্ছে এদের স্থায়ী অষ্টক ইলেকট্রন বিন্যাস ভাঙতে হয়। তাই সোডিয়াম প্লাস আয়ন আর K2+ আয়ন থেকে হস্তান্তর এসব দ্বিধানান্তক আয়ন গঠিত হয় না। যেহেতু ইলেকট্রন বিন্যাস ভাঙতে হবে, তাহলে Na2+ আর K2+ এগুলো হবে না। তো K2+ Na2+ এগুলো কেন হবে না তো বোঝা গেছে। আচ্ছা, নিয়ামকে বিভিন্ন প্রভাব আছে। আকার বৃদ্ধিতে হচ্ছে আয়নীকরণ শক্তি হ্রাস পাবে, তারপর উপশক্তি স্তর বৃদ্ধিতে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে, পূর্ণ অর্ধপূর্ণর ক্ষেত্রে অধিক সুস্থিতির কারণে ব্যতিক্রম ঘটবে। ওই যে আমরা পড়ছিলাম তোমার পটাশিয়ামের ক্ষেত্রে হয়েছিল, তারপরে ওইদিকে নাইট্রোজেন অক্সিজেনের ক্ষেত্রে হয়েছিল, বেরিলিয়াম বোরনের ক্ষেত্রে হয়েছিল। তো এগুলো আর কি। আচ্ছা, এখানে কথাবার্তা লাগতেছে আমার। আচ্ছা, এখানে একটা কথাবার্তা লাগে, NH4Cl হচ্ছে 3 ধরনের তোমার বন্ধন থাকবে সমযোজী আয়নিক সন্নিবেশ, 5টা হচ্ছে তোমার টোটাল বন্ধন থাকবে। এই হচ্ছে কথাবার্তা। তো আয়নীকরণ শক্তি ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভরশীল। তোমাকে এখানে আমরা একটা কথা বলছি যে পূর্ণ অর্ধপূর্ণর ক্ষেত্রে হচ্ছে যে কি তোমার পর্যায়ক্রমে মানে ব্যতিক্রম করতে পারে। নো বেব দিয়ে মাথায় রাখবা, নাইট্রোজেনের বেশি, এরপর অক্সিজেন, এরপর বেরিলিয়াম, এরপর হচ্ছে বোরন। আমি এখানে লিখে রাখছি নো বেব, হ্যাঁ, নো বেব দিয়ে মাথায় রাখবা। তো ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এটা রাখবে, তো ফসফরাস সালফার। তুমি জাস্ট একটু যদি, আচ্ছা তোমাদেরকে একটা দেখায় আমি আসলে,
দেখো মেইনলি হচ্ছে তোমার, আমরা যদি পর্যায় সারণীতে দেখি নাইট্রোজেনের পর অক্সিজেন আসে, তা আমরা কি পড়ছি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে তোমার হচ্ছে সাইজটা ছোট হয়। এখন সাইজ যেহেতু ছোট হবে, অক্সিজেনের তোমার শক্তি, আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা ছিল না? আচ্ছা দেখো, নাইট্রোজেনে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করতেছি, হ্যাঁ 1s2 2s2 2p3 হচ্ছে। এখন আমরা কি জানি পি অরবিটালে 6টা ইলেকট্রন থাকতে পারে, তো p3 হাফ হয়ে যাচ্ছে না? তো 3টা অরবিটাল তো অর্ধপূর্ণ যেহেতু করতেছি, তো সেটা সুস্থিতিশীল বেশি হবে। আর অক্সিজেন এইটার ক্ষেত্রে হচ্ছে 2p4, তো যেহেতু তোমার নাইট্রোজেনটা বেশি সুস্থিতিশীল, তাহলে সেটা এন এর হচ্ছে নাইট্রোজেনের হচ্ছে আয়নীকরণ শক্তিটা বেশি হবে অক্সিজেনের তুলনায়। এই জিনিসটা বুঝতে হওয়ার কথা অক্সিজেনের বেশি, কিন্তু ওই যে অর্ধপূর্ণ তাই হচ্ছে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তিটা সবচেয়ে বেশি হয়। আচ্ছা এগুলো অনেক কথাবার্তা আছে। আচ্ছা কোন নিয়ে একটু কথাবার্তা আছে, তো আমি একটু H2S আর PH3 এর মধ্যে একটু ভুল করে ফেলতাম সবসময়। তাই মাথায় রাখতাম, দেখো H2S বানাটার মধ্যে তোমার 2 আছে তাই না, তো 92টা হচ্ছে H2S ছিল। আর PH3 ক্ষেত্রে দেখো 3 আর 1 4, তো 94টা ছিল তোমার 4, মানে 94টা ছিল PH3। এটা মাথায় রাখতাম, মানে সবচেয়ে ছোট কার কোন জিজ্ঞাসা করলে H2S হবে, PH3 হবে না। জিনিসটা আমি জীবনে বহুত ভুল করছি। আচ্ছা এগুলো তো বললাম নাইট্রোজেনের ক্ষেত্রে মানে কেন বেশি হয়। তো তুমি বেরিলিয়াম, বোরন এবং ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামটা একটু করে দেখবা। তো ইলেকট্রিক অ্যাফিনিটির একটা কথাবার্তা আছে, বাড়ালে হচ্ছে জারণ ক্ষমতা বাড়ে, আয়নিক বন্ধন গঠনের প্রভাবনতা বাড়ে, ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করে, এগুলো আর কি। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কি হয়, পরমাণুতে একটা ইলেকট্রন যুক্ত করে যদি ঋণাত্মক আয়ন পরিণত করতে যে শক্তি পরিবর্তন ঘটে, সেটা হচ্ছে মানে মেনলি ইলেকট্রন আসক্তি। মেনলি জিনিসটা কি হয়, যে গ্যাসীয় অবস্থায় কোনো মোলের 1 মোল বিচ্ছিন্ন পরমাণু প্রত্যেকটা একটি করে 1 মোল ইলেকট্রনের সাথে যুক্ত হবে। হ্যাঁ গ্যাসীয় বিচ্ছিন্ন 1 মোল একক ঋণাত্মক আয়নে সৃষ্টি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়। জিনিসটা হচ্ছে যে কি, যুক্ত হয়ে হচ্ছে নেগেটিভ চার্জ হবে, নেগেটিভ চার্জ হওয়ার জন্য হচ্ছে নির্গত হবে, দোনো নেগেটিভ নির্গত শেষ। ঠিক আছে, তোমার আয়নীকরণ শক্তির উল্টা সংখ্যাটা হচ্ছে ইলেকট্রন আসক্তি, এটা মাথায় রাখলেই হবে। আচ্ছা তো বিভিন্ন নিয়ামকের প্রভাব আছে যে পরমাণু আকার বাড়লে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। একটা জিনিস মাথায় রাখবো, পরমাণু আকারের সাথে দুনিয়া যখন সম্পর্ক আছে, মানে আয়নীকরণ শক্তি, তারপর ইলেকট্রন আসক্তি, মানে হাবিজাবি যা আছে সবগুলো হচ্ছে হ্রাস পাবে। আর যেগুলো তোমার সাইজের ক্ষেত্রে হচ্ছে বাড়বে, সেখানে হচ্ছে হ্রাস পাবে। আর যোজ্যতা স্তর হচ্ছে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধিতে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। তো ইলেকট্রন হ্যালোজেনের ক্ষেত্রে একটা আসক্তি মানে কম আছে, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাটাসাইন। এখানে হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। কেন বেশি, দেখো ফ্লোরিন হচ্ছে যে কি তোমার সাইজে ছোট যেহেতু তোমার এখানে ইলেকট্রন ঘনত্বটা একটু বেশি থাকবে তাই না। ধরো তোমার বাসায় একটা রুমের মধ্যে 7 জন মানুষ আছে, আরেকটা মানুষকে তুমি ঢুকাতে চাচ্ছ, ছোট একটা রুম, তুমি কি এটা চাইবা না? যদি ধরো একটা রুমের মধ্যে 2টা ভাগ আছে, তো তুমি ওইখানে চাইবা না 2 রুমের মধ্যে জিনিসটা ভাগ করে যায়। এটাই হয় যে ইলেকট্রন ঘনত্ব যেহেতু একটা ফ্যাক্ট থাকে, তো ক্লোরিনের এর জন্য হচ্ছে ইলেকট্রন ঘনত্ব বেশি, কারণ তুমি তো চাইবা বড় একটা ঘরের মধ্যে বেশি মানুষ রাখতে, তাই না। তো এটাই। তারপর হচ্ছে যে কি অনুরূপভাবে গ্রুপ 16 এর ক্ষেত্রেও ইলেকট্রন আসক্তি ক্রম আছে, সালফার, সেলেনিয়াম, টেলিনিয়াম, পলিবেটাম, অক্সিজেন। এই জিনিসটা আমি মানে না হলেও 10 থেকে 20 বার তো জীবনে ভুল করছি। এরপর ঠাডা মুখস্থ করে ফেলছি এসএসটিপিও, হ্যাঁ সালফার, সেলেনিয়াম, টেলিয়াম, পলিবেটাম, অক্সিজেন, মানে সাইনটা গুলাই ফেলতাম। সালফারের বেশি, অক্সিজেনের হচ্ছে সবচেয়ে কম, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ এই তো। আচ্ছা এগুলা গেছে, এখানেও গেছে। আচ্ছা ইলেকট্রন আসক্তির মান যত বেশি, জারণ ক্ষমতা তত বেশি। আর হচ্ছে যে ইলেকট্রন আসক্তির মান যত বেশি, এর হচ্ছে আয়নিক বন্ধন গঠন করার ক্ষমতাও তত বেড়ে যাবে। আর তত হচ্ছে যে কি তড়িৎ ঋণাত্মকতার ধর্ম বৃদ্ধি পাবে। তো ঋণাত্মকতা জিনিসটা কি সামনে পড়বো। তো এখানে লিখে রাখছে ক্লোরিন, ফ্লোরিন, এগুলোর ক্ষেত্রে হচ্ছে তোমার ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব বেশি। আবার সালফার, সেলেনিয়াম, টেলিনিয়াম, পলিবেটাম, অক্সিজেন, এগুলোর ক্ষেত্রে অক্সিজেনের হচ্ছে ইলেকট্রন ঘনত্ব বেশি। আবার কার্বন, নাইট্রোজেন, অক্সিজেনের ক্ষেত্রে যে বলছিলাম তোমার নাইট্রোজেনের হচ্ছে যে কি ওই যে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি হয়, তোমার নাইট্রোজেনের সুস্থিতির কারণে নাইট্রোজেনের বেশি হয়, কিন্তু ইলেকট্রন যোজ্যতার ক্ষেত্রে, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কিন্তু সেম কাহিনী হবে, যেটা হওয়ার কথা আর কি। আচ্ছা নিচে কোন আয়নটা সবচেয়ে ছোট, সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2 প্লাস বেরিলিয়াম 3 প্লাস ক্যালসিয়াম, বেরিলিয়াম 2 প্লাস 3টার সাইজ তো ছোটই হবে। তোমাকে আমি বলছিলাম যে চার্জ যার বেশি হয় তার সাইজটা ছোট হয় না ক্যাটায়নের ক্ষেত্রে, অ্যানায়নের ক্ষেত্রে কিন্তু আবার চার্জ বেশি হলে ওটার সাইজটা বড় হয়। আচ্ছা ইলেকট্রন আসক্তি লিখছে এস ব্লক 0, নিউক্লিয়ার গ্যাস হচ্ছে প্লাস, এগুলো লাগতেছে না। আচ্ছা তড়িৎ হচ্ছে মেনলি তোমার সমযোজী বন্ধনের ক্ষেত্রে হয়। জিনিসটা কোনো সমযোজী যৌগের অণুতে দুইটা ভিন্ন ভিন্ন পরমাণুর মধ্যে শেয়ারকৃত বন্ধন ইলেকট্রন যুগলকে একটি পরমাণু নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। মানে দুইটা সমযোজীর মধ্যে থাকবে, কিন্তু শেয়ারকৃত যে বন্ধনটা সেটা হচ্ছে একজনের দিকে অ্যাট্রাক্ট করা ট্রাই করবে, এটাই। আচ্ছা FeCN6 আমরা বলছিলাম ফেরাসের ক্ষেত্রে কি হয়, উল্টাটা হয়, D2sp3 শেপটা কি ছিল, অষ্টতোলকীয় ছিল।
এগুলো লাগতেছে না, sp2d2 এগুলো লাগতেছে না। পরমাণুর আকার বৃদ্ধিতে বস্তুর তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে। জিনিসটা হচ্ছে যে সাইজের সাথে তোমার সব দুনিয়ার যত সম্পর্ক আছে, যে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি সবকিছু হচ্ছে যে কি বাড়বে। সাইজ যার কমবে ওর হচ্ছে বাড়বে এগুলা। তো এখানে তড়িৎ ঋণাত্মকতা কিছু মান আছে। ফ্লোরিনের হচ্ছে 4, অক্সিজেনের হচ্ছে 3.5, নাইট্রোজেনের 3, 2.5। একটু জিনিসটা দেখো, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন এগুলো একটু তোমার 3 দেওয়া আছে না? তো এই সাইডে যেগুলো ছিল সেগুলো তোমার হচ্ছে যে কি 0.55 করে কমতেছে। তারপর এই দেখো নাইট্রোজেনের পরে এখানে ফসফরাস 2.1, এরপর 2.5। এখানে আমি মাথায় রাখছেন এইচপি যেগুলো হাইড্রোজেন আর হচ্ছে ফসফরাস তোমার 2.1, সিএসআই হচ্ছে 2.5, এনসিএল হচ্ছে 3, অক্সিজেন 3.5, এফ হচ্ছে ফ্লোরিন হচ্ছে 4। এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে? যে পোলারিটির ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মক হয় কি না, হাইব্রিডাইজেশন মানে হাইড্রেশন হয় কি না, লেটেস্ট শক্তির থেকে বেশি হয় কি না, এগুলো বের করার জন্য তোমার এই জিনিসটা একটু লাগে আর কি। পার্থক্য আছে বহুত কথাবার্তা। ইলেকট্রন আসক্তি কি বলছিলাম, মানে হচ্ছে একটা যুক্ত করে নেগেটিভ করব, নেগেটিভ করার জন্য নির্গত হবে, এটাই হচ্ছে তোমার। আর তড়িৎ ঋণাত্মকতা কি ছিল, তোমার হচ্ছে দুটো সমযোজীর মধ্যে একটা কানেকশন থাকবে, ওটা নিজের দিকে অ্যাট্রাক্ট করার যে প্রবণতা, সেটা হচ্ছে তোমার তড়িৎ ঋণাত্মকতা। তো এই একটা মানে এটার একক মান হচ্ছে 0। আর এটা ইলেকট্রন আসক্তি হচ্ছে যে কি মানে তোমার মৌলিক কেজিমো মানে একক আর কি। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কি হয়, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। আর তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে কি হয়, বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে। আর গ্রুপের ক্ষেত্রে হচ্ছে উপর থেকে নিচে গেলে এটা হ্রাস পাবে। আর এদিকে তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে সেম জিনিস, উপর থেকে নিচে গেলে হচ্ছে তোমার হ্রাস পাবে, যেহেতু সাইজ বাড়তেছে হ্রাস পাবে। ইলেকট্রন আসক্তির মান মানে ঋণাত্মক ধনাত্মক সব হইতে পারে। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে যে ঋণাত্মক হবে না, 0 হবে, 0 হইতে পারে। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা মানে 0 হবে না, 0 বা ঋণাত্মক মানের হয় না, তোমার পজিটিভ মান হবে সবসময়। তো জারণ বিজারণ ধর্ম আছে। ইলেকট্রন আসক্তির যত বেশি হয় তার হচ্ছে জারণ ক্ষমতা তত বেশি, কিন্তু ফ্লোরিন আর ক্লোরিনের ক্ষেত্রে ব্যতিক্রম। জিনিসটা কি হয়, মেনে ফ্লোরিনের হচ্ছে যে কি সরি তোমার ইলেকট্রন ঘনত্ব কম থাকে, আর এদিকে ক্লোরিনের হচ্ছে যে কি ইলেকট্রন আসক্তি বেশি থাকে। আর এখানে তো সেম জিনিসই, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন মিলিয়ে যাচ্ছে। ইলেকট্রন স্থানান্তর নিয়ে কথাবার্তা আছে, মানে পূর্ণ চার্জ সৃষ্টি হবে, এখানে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হবে। শেষ ফল হচ্ছে যে এখানে অ্যানায়ন গঠনের প্রবণতা থাকবে। আর তোমার যেটা সমযোজযোগ্য তড়িৎ ঋণাত্মকতা, সেটা হচ্ছে পোলারিটির একটা কথাবার্তা বলবে। তো তড়িৎ ঋণাত্মকতার যে মানে ব্যাখ্যা, ওটা দিয়ে আমি বলছিলাম দেখো, SiCl4 তোমার ক্লোরিনের ক্ষেত্রে যে একটা রেঞ্জের পার্থক্য, সেটা থেকে বিয়োগ করে তোমরা জাস্ট বের করে ফেলতে পারবা। যেমন কি সি কার্বনের হচ্ছে আমরা 2.5 পাইছি, হাইড্রোজেন হচ্ছে 2.4 পাইছি, তো 0.4 আছে। 0.4 এর ক্ষেত্রে কি হয়, তোমার মানে একদম অপোলার হয় না, তো CH4 হচ্ছে তোমার আয়নিক বন্ধন আর কি, এই জিনিসগুলো বাই করে। ঠিক আছে, এগুলো গেছে সবচেয়ে কম সক্রিয়, সবচেয়ে বেশি স্থায়ী সক্রিয় হচ্ছে, বেশি সক্রিয় হচ্ছে স্থায়ী। দেখো স্থায়ী দ্বন্দ্বস আছে, সবচেয়ে আছে সিজিয়াম, মিরাসন দ্বন্দ্বস। আর সবচেয়ে কম সক্রিয় হিলিয়াম, সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে ফ্রান্সিয়াম। দেখো স্থায়ী বললে সিজিয়াম, এমনিতে হচ্ছে যে কি ফ্রান্সিয়াম। এখানে কিছু কথাবার্তা আছে। ধাতব ধর্ম তো বুঝাই যাচ্ছে, বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পাবে, অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। বলছে অধাতুর হচ্ছে যে কি মানে ধাতব হাইড্রোক্সাইড অম্লধর্মী, আর এটা হচ্ছে ক্ষারধর্মী। এগুলো গেছে। ফ্রান্সিয়াম হচ্ছে সবচেয়ে সক্রিয় ধাতব মৌল, তবে যেটা তেজস্ক্রিয় স্থায়ী ধাতব মৌল হয়, স্থায়ী যেটা সেটা হচ্ছে সিজিয়াম। তো তোমার 6টা হচ্ছে নিকটস্থ অপধাতু বা মেটালের সেমি মেটাল ছিল, ABS GST দিয়ে মাথায় রাখা যাবে। আর্সেনিক, স্টাবাম, টেরেসিয়াম, বোরন, সিলিকন, জার্মেনিয়াম, এগুলো। তো মৌলের আয়নীকরণ শক্তি নিয়ে কথাবার্তা আছে, যে একই মৌলের ধাতব ধর্ম যত প্রবল হবে, বিজারণ ক্ষমতা তত বেশি হবে। আর হচ্ছে এটা বিচারক হবে, সিজিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম। তো এগুলা গেছে। তো অধাতব ধর্ম তত প্রবল হবে যত জারণ ক্ষমতা বেশি হবে, প্রবল জারক হবে, যেমন কি হ্যালোজেনগুলা। পরমাণুর আকার প্রভাব আছে, উপশক্তি স্তরের প্রভাব আছে, SPDF, S এর হচ্ছে বেশি, এরপর P এর, এরপর D এর, এরপর হচ্ছে F এর, বুঝছিলাম আমরা এগুলা। কিন্তু আচ্ছা, ওটা হচ্ছে তোমার কিসের ক্ষেত্রে বলছি, শেডিং ইফেক্ট। হ্যাঁ, এখন কিন্তু আয়নীকরণ শক্তি বলতেছে, আয়নীকরণ শক্তির ক্ষেত্রে হচ্ছে ডি এর বেশি, তারপর পি এর, তারপর হচ্ছে ডিপিএস দিয়ে মাথায় রাখবে, ডিপিএস এর হচ্ছে আয়নীকরণ শক্তি বেশি। ঠিক আছে, আর ওখানে কি ছিল, ওটা ছিল তোমার শেল্ডিং ইফেক্ট। হ্যাঁ, এটা একটু মাথায়, এসটা হচ্ছে শেল্ডিং ইফেক্ট, এস এর বেশি, তাহলে উল্টাটা হচ্ছে ডিপিএস, ডিপিএসটা হচ্ছে তোমার আয়নীকরণের বেশি। আর পূর্ণ উপশক্তি স্তরের আয়নীকরণ প্রভাব বেশি, এরপর অর্ধপূর্ণ আংশিক, এটা তো বোঝা যাচ্ছে পূর্ণ অর্ধপূর্ণ আংশিকটা। আচ্ছা, এখানে একটা কথাবার্তা আছে, এগুলো বহুত কষ্টের কথাবার্তা, অনেক ইতিহাস আছে এগুলোর সাথে। যার কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যত বেশি হবে, সে তত বেশি হচ্ছে মানে অম্লীয়, যে অ্যাসিড পাবো সেটা হচ্ছে অ্যাসিডিও। তো P2O3 থেকে হচ্ছে আমরা H3PO3 পাই। তো কি হয় দেখো, এখানে 6 হয়, -6 থেকে +3, তাহলে ফসফরাসের 3, এবার হচ্ছে P2O5, H3PO4 হচ্ছে।
4 4 দুগুণে 8, 8 থেকে হচ্ছে 3 গেলে 5 থাকে ফসফরাস 5, তাহলে H3PO4 হচ্ছে বেশি অম্লীয়, তারপর হচ্ছে H3PO2 হচ্ছে কম অম্লীয়। ঠিক আছে, এটাই। আচ্ছা, এগুলো লাগতেছে না। অম্ল ক্ষারধর্ম বসি ধাতব অক্সাইড হচ্ছে ক্ষারধর্মীয়, অম্লধর্মীটা হচ্ছে অধাতবের অক্সাইড। আর CO2 N2O NO এগুলো হচ্ছে নিরপেক্ষ, দন্ত মিলা আছে না, N2O NO। L2O3 হচ্ছে যে উপধর্মী, এদিকে অধাতু হচ্ছে CO2 N2O5, কার্বন নাইট্রোজেন, এগুলো গেছে। বেরিলিয়াম অক্সাইড হচ্ছে তোমার উভধর্মী, L2O3 উভধর্মী, অ্যালুমিনিয়াম অক্সাইড সিলিকন অক্সাইড হচ্ছে অম্লধর্মী, এই যে P2O5 হচ্ছে অম্লধর্মী। এগুলো বলছিলাম যে এই সাইডে যেগুলো পাবা সেগুলো অম্লধর্মী হবে অধাতুগুলো, আর এদিকে যেগুলো পাবা সেগুলো হচ্ছে তোমার ক্ষারধর্মী, মানে পর্যায়ে যেটা সারণীর ছবি ছিল আর কি। এই লাইনে না হলে আল্লাহ দিলে 100 বার পড়া শেষ। আচ্ছা, এই জিনিসটা একটু লাগবে, হ্যাঁ। ম্যাগনেসিয়াম অক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে মোবাইল স্পার্ক প্লাগ, তারপর উচ্চ তাপমাত্রা ইলেকট্রিক হিটার, এগুলোতে ইনসুলেটর হিসেবে ব্যবহার হয়। আর SiO2 হচ্ছে যে কি অপটিক্যাল ফাইবার হিসেবে ব্যবহৃত হয়। দেখো, আর অধাতুর অম্লধর্মী অক্সাইডের 3টা বাণিজ্যিক অ্যাসিড আছে, H2SO4 HNO3 H3PO4, SO4 NO3 PO4, SO4 NO3 PO4, SO4 NO3 PO4। দেখো, আমি মাথায় রাখতাম L2 অটো না, এতে অটো এত L2, তো এগুলো হচ্ছে যে তোমার কি হিসেবে কাজ করে, ইনসুলেটর হিসেবে কাজ করে। আর SiO2 হচ্ছে আধুনিক, দেখো সিলিকন অপটিক্যাল ফাইবার ইউজের তোমার এমনিতে সিলিকন অক্সাইডের ব্যবহৃত, তো আধুনিক প্রয়োগ সিলিকন অক্সাইড। ঠিক আছে, গেল। আচ্ছা, এখানে আমরা কথাগুলো পড়ছি যে BaO হচ্ছে ক্ষারধর্মী, N2O5 হচ্ছে তোমার অম্লধর্মী, অ্যাসটেনাম O2 হচ্ছে তোমার উভধর্মী। তো এই জিনিসগুলো হয় আর কি। আর উভধর্মী অক্সাইড কোনগুলা গঠন করতেছে, তোমার বেরিলিয়াম অক্সাইড L2O3, Ga2O3, অ্যাসটেনাম O2 আর PbO2, এগুলো একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ, কোনগুলো উভধর্মী তোমার মানে দেখায় আর কি। ক্ষারধর্মী অম্লধর্মী মাথায় থাকবে, কিন্তু উভধর্মীটা মাথায় থাকবে না, তো এটা একটু মাথায় রাখতে হবে উভধর্মীটা কি ছিল। আমরা বলে দিছি যে আধা বিক্ষেপের ক্ষেত্রে হচ্ছে বাম মানে গ্রুপের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে বাড়বে, বাকিগুলো হচ্ছে যে কি হবে। এই জিনিসটা জাস্ট একটু মাথায় রাখি। আকারের সাথে তোমার দুনিয়ার যত শক্তি ক্ষমতা আছে, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, অধাতব, সবগুলো হচ্ছে যে কি ব্যস্তানুপাত সম্পর্ক, মানে যদি তোমার সাইজ বাড়ে তাহলে এগুলো হচ্ছে কমবে, এটাই। আর আধা বিক্ষেপের ক্ষেত্রে কি হয়, মানে তোমার বাম থেকে ডানে গেলে বাড়ে, বাকি সবগুলো হচ্ছে যে কি কমবে, এটাই। দেখে নিলেই হয়, আসলে একটু দেখে নিতে পারো, পড়ে নিবা। এগুলা গেছে, এখানেও কথাবার্তা আছে অনেক। ধাতু অধাতুর মধ্যে তোমার একটা রিয়াকশন মানে যৌগ গঠন করলে সেটা হচ্ছে আয়নিক বন্ধন দেওয়া হয়। অধাতু অধাতুর মধ্যে সমযোজী বন্ধন। গ্রুপ 1 এর হচ্ছে যে কি আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, তাই হচ্ছে ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি। আর গ্রুপ 17 হচ্ছে ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, তাই এদের ইলেকট্রন গ্রহণের প্রবণতাও সবচেয়ে বেশি। এখানে অনেক কথাবার্তা আছে। জৈব দ্রাবক হচ্ছে বেনজিন ও ক্যারোসিন দ্রবণীয়। ক্যারোসিন নামক হাইড্রোকার্বন হচ্ছে C11H24, যা হচ্ছে প্রাণিত অদ্রবণীয়। এগুলাতে অনেক কথাবার্তা আছে। আচ্ছা, সিগমা পাই বন্ধনের মধ্যে একটু তোমার বৈশিষ্ট্য পার্থক্য আছে, একটু পড়ে নিতে পারো, কেন লিখছি আমি নিজেও জানি না। সিগমা সরলরেখা সর্বোচ্চ শক্তিশালী সব অরবিটাল, হ্যাঁ। সব অরবিটাল কি কি আছে, বিশুদ্ধ সংকর, SPDF, এগুলো ঘনত্ব বেশি, SP ঘনত্ব, আর পাইটি PDF, মানে সবগুলো দ্বন্দ্বসওয়ালাগুলো সিগমার মধ্যে, বাকি সবগুলো হচ্ছে পাইয়ের মধ্যে। সমযোজী বন্ধনের শ্রেণী বিভাগে অনেক কথাবার্তা আছে, এগুলো লাগবে না। এখানে তোমার বইটা আসলে জলজন্ত রাখি নাই আমি, সত্যি বলতে। অ্যাসিটিলিন হচ্ছে 2টা কার্বনের মধ্যে পাই বন্ধন পাবো। আচ্ছা, আমি একটা জিনিস বলি, একটু দেখাই দিই, হ্যাঁ বাবা। ধরো কার্বন, হ্যাঁ কার্বন সিঙ্গেল, এই যে সিঙ্গেল বন্ড, এটা হচ্ছে তোমার সিগমা, হ্যাঁ সিগমা। তারপর ধরো কার্বন তোমার ডাবল বন্ড, এখানে একটা সিগমা একটা পাই, এটা হচ্ছে ধরো পাই, এটা ধরো হচ্ছে তোমার সিগমা। সিগমাকে তুমি কোনো সময় ভাঙতে পারবে না। তারপর ধরো কার্বন ট্রিপল বন্ড, এখানে একটা হচ্ছে সিগমা, এই দুইটা হচ্ছে তোমার পাই হচ্ছে দুর্বল, হ্যাঁ, আর সিগমা হচ্ছে শক্তিশালী, সরলরেখা, উইক, হ্যান ত্যান যা আছে আর কি। তো এগুলা তো পাই বন্ধন হচ্ছে যে কি হাইব্রিড অরবিটালে অংশগ্রহণ নেয় না, এগুলো কথাবার্তা আছে। তড়িৎ ঋণাত্মকতার সাথে ব্যস্তানুপাত সম্পর্ক, এগুলো নিয়ে কথাবার্তা আছে অনেক কিছু। লোন পেয়ারের তোমার পাওয়ার বেশি, তারপর বোন পেয়ারে, তারপর বোন পেয়ার, এটা একটু মাথা রাখবে, হ্যাঁ। লোনের বেশি পাওয়া, তারপর হচ্ছে সবচেয়ে কম হচ্ছে বোন পেয়ারে, এগুলো গেছে। অরবিটাল সংখ্যাটা কি একটু দেখো, বিক্রিয়াকালে কোনো পরমাণু যুদ্ধ বিভিন্ন শক্তির অরবিটাল সমূহ মিশ্রিত হয়ে যখন সমশক্তি সৃষ্টি প্রক্রিয়াকে অরবিটাল সমূহকে হচ্ছে তোমার সংকরণ বা হাইব্রিডাইজেশন বলে। একদম সিম্পল কথা, ধরো তুমি
আলু ভর্তা বানাইছে তোমার বাসায় আম্মু, অনেকগুলো মানে পেঁয়াজ টেয়াজ আলু টালু দিয়ে আলু ভর্তা বানাইছে। এরপর ভর্তা বানানোর আগে কি আলু সিদ্ধ করছে, তোমার পেঁয়াজ দিছে, মরিচ দিছে, লবণ দিছে, সব মিশাইছে। হ্যাঁ, সব উপকরণ মিশাইছে। মিশানোর পর বাসার সবাইকে সেম সেম ভাগ করে দিছে, সমশক্তিভাবে ভাগ করছে। এই যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে মেনলি হাইব্রিডাইজেশন। আর বলবা আলু ভর্তার কনসেপ্ট আমার টিচার কাছে আমি এভাবেই শিখছিলাম আসলে। আচ্ছা, এখানে কথাবার্তা আছে। আমরা বলছি sp3 কি 3 1 4 CH4 চতুস্থলিকীয় মিলছে। sp2 হচ্ছে ডাবল মানে p স্কয়ার sp2 CH2 এটা হচ্ছে সমতলীয় ত্রিভুজাকার। কেমন মাথায় রাখতাম, এক দেখো 2 আর 1 2 একে 3, তো ত্রিভুজ 3। sp হচ্ছে কি সরলরৈখিক, এটা তো জানাই যাচ্ছে। sp2d আমি বলছিলাম যে এখানে p স্কয়ার হয়, p স্কয়ারের ক্ষেত্রে তোমার সমতলীয় বর্গাকার, স্কয়ার ফিল পাচ্ছি। কপারের ক্ষেত্রে এটা sp3d দেখো 3 4 5, তো 5 হচ্ছে দেখো PCl5 এ 5 আছে। তো একটা জিনিস দেখো 3 আর 2 যোগ করলে কত 5, দেখছো ত্রিকোণাকার দ্বিপিরামিড। তো sp3d যেটা, সেটার আকার কি ছিল, ত্রিকোণাকার দ্বিপিরামিড। এবার আসে sp3d2 6, SF6 আছে, এদিকে দেখো অষ্টতলী। আমরা বলছিলাম 6 হলে শনিবের সংখ্যা যদি 6 হয় তাহলে অষ্টতলীয় হবে। এবার সে sp3d3 যেটা আছে 3 6 6 একে 7, IF7 আছে এখানে। আর এদিকে 5 আর 2 হচ্ছে 7, পঞ্চভুজীয় দ্বীপ পিরামিড যেটা, সেটা হচ্ছে 7। আমরা একটা বলছি পঞ্চভুজীয় পিরামিড, ওটা কোনটা, XCF6 মানে যেমন হেক্সা যেটা ছিল আর কি, ফ্লোরাইড। মাথায় থাকবে জিনিসটা, আর বলবা জীবনেও না বলে মতো মান সম্মান রাখিও কিছু আমার। আচ্ছা, NH3 PH3 এগুলোর হচ্ছে তোমার সাইজ ডি পিরামিডে হবে। আর H2S যেগুলো H2O দিয়ে সেগুলো হচ্ছে ভি শেপের হবে। এখন আমি বলছিলাম 2 যেহেতু আছে 2 92, আর এদিকে PH3 3 1 4 94। NH3 হচ্ছে 107 হবে। এরপর তোমার কমতে থাকবে, NH3 তে 102 আসবে। আর H2 কি হবে 102, মানে H2 104 থাকবে। এরপর H2S হচ্ছে ওটা আরো কমে যাবে, 92 ডিগ্রি হবে। sp2 এর ক্ষেত্রে 120 ডিগ্রি কোণ হয়। এগুলো তো লাগতেছে না। তার ক্ষেত্রে কি কোণ হয়, লাগবে না। NH3 হচ্ছে ত্রিকোণিকীয় দুই পিরামিড তোমার sp3 সংক্রান্ত করতেছে। আর এদিকে হচ্ছে যে কি মুক্তযোগ। আচ্ছা, সংকরায়ন জিনিসটা মেনলি ক্যালকুলেশন কেমনে করে সেটা দেখাবো তোমাদেরকে একটু পর। আচ্ছা, এগুলো লাগতেছে না। এখানে কিছু কথা দেখো, BCl2 CH ট্রিপল বন্ড CH যেটা, সেখানে হচ্ছে দুইটা সংকর অরবিটাল থাকে, তা হচ্ছে সমতলীয় সরলরৈখিক হয়। আর তিনটার ক্ষেত্রে হচ্ছে যে কি তোমার ত্রিভুজ হবে, চারটার ক্ষেত্রে হচ্ছে তোমার চতুস্থলিকীয় হবে। যে চারটা সংকর অরবিটাল হচ্ছে চতুস্থলিকীয় হয়, যেমন কি CH4 BF4 NH4+, এগুলো আছে, এগুলো একটু দেখে নিও। BCl2 এর ক্ষেত্রে সরলরৈখিক 180 ডিগ্রি, BCl3 এর ক্ষেত্রে 120 ডিগ্রি, CH4 এর ক্ষেত্রে 109 ডিগ্রি, NH3 এর ক্ষেত্রে একটু কম, দুই দিক দেখো এখানে 109 থেকে 107 আড়াইয়ের কিন্তু পার্থক্য। এরপর 107 থেকে 104 এটাও আড়াইয়ের পার্থক্য। NH3 থেকে H2 এটা একটু মাথায় রাখবো। CH4 থেকে NH3 হয়, NH3 থেকে H2, মানে তোমার সিকুয়েন্সটা এরকম ছিল। চতুস্থলীয় থেকে ত্রিকোণাকার পিরামিড, এরপর হচ্ছে বিকৃত ভি আকৃতি শেপ হয়েছে। কাহিনীটা মিলি কি হয়েছে, ঠিক আছে। এটা দেখো সিকোয়েন্সটা একটু মাথায় রাখা, 4-এর পর 3 তারপর 2। তো 4-এর যেটা ছিল সেটা বেশি ছিল 109, তারপর 104 আসছে, 107 আসছে, তারপর আরো আড়াই কমে হচ্ছে 104 আসছে। এগুলো দিয়ে মাথায় রাখা যায়, জিনিসটা কোনগুলো ভোলা যাবে না। আচ্ছা, এবার আমি তোমাদেরকে জাস্ট টেকনিকটা একটু শিখাই দিই। দেখো, সিঙ্গেল বন্ড দেখলে হচ্ছে sp3, ডাবল বন্ড দেখলে sp2, ট্রিপল বন্ড দেখলে spp। তোমার ব্যতিক্রম হচ্ছে NO2 এর ক্ষেত্রে যেটা নাইট্রোজেন, সেখানে সংকরণ হয় তোমার মেনলি তোমার sp2 সংকরণ হয়, ঠিক আছে। তো কিভাবে বাই করব সেটা অনেকে অনেকভাবে বাই করে, যে কেন্দ্রীয় পরমাণুর সংখ্যা প্লাস, আমি মাথায় রাখতাম কেন্দ্রীয় পরমাণুর যেটা, সেটার সংখ্যা বা ইলেকট্রন, একযোজি পরমাণু প্লাস মাইনাস হচ্ছে চার্জ, হাফ দিয়ে গুণ করা লাগবে। তো জিনিসটা একটু দেখা, আমি করে রাখছি সবগুলাই। XCF6 আমরা কি বলছি, শেষ কেন্দ্রীয় পরমাণুর যেটা তোমার জেরন, ওটার সর্বশেষ ইলেকট্রন কত, 8টা, ঠিক আছে, জেরনে। তারপরে তোমার একযোজি পরমাণু ফ্লোরিন হচ্ছে 1 না একযোজি 6, এটা কি হচ্ছে প্লাস মাইনাস, এখানে কোনো চার্জ আছে নাই, তো হাফ দিয়ে ভাগ করছি, 8 আর 6 তোমার 14 কে 2 ভাগ করলে 7, sp3d3 দেখো 3 6 7, ঠিক আছে। এবার হচ্ছে কার্বন অক্সিজেন 2, কার্বনের ক্ষেত্রে লাস্টে 4টা ইলেকট্রন। এখন অক্সিজেন কি তোমার একযোজি না, দুই যোজি কিন্তু, তো 4কে 2 দিয়ে ভাগ করলে তোমার 2 এসে গেছে। ওই যে আমরা বলছিলাম হাফ দিয়ে ভাগ করা লাগবে, হাফ দিয়ে গুণ করা লাগবে। XCF6 সেম জিনিস, 8 আর 2 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, তো sp3d 3 আর 1 4, 3 1 4, 4 1 হচ্ছে 5। তারপর হচ্ছে PCl5, ফসফরাসের লাস্টে 5টা, 5 ক্লোরিনের ক্ষেত্রে তোমার একযোজি, তো 5 5 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, sp3d, ঠিক আছে। BF3 কি হয়েছে এখানে দেখো, বোরনের লাস্টে 3টা, ফ্লোরিনের 3টা, 3 3 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, sp2।
CH4 4 4 8 8কে 2 দিয়ে ভাগ করলে 4 sp3 NH4 প্লাসে দেখো নাইট্রোজেনের হচ্ছে 5টা 5 আর 4 হচ্ছে 9টা 9 থেকে তোমার দেখো প্লাস চার্জ হলে হচ্ছে বিয়োগ করব মাইনাস চার্জ হলে যোগ করব এটা একটু মাথায় রাখিও তো 5 9 9 থেকে 1 গেল হচ্ছে 8 8কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 sp3 ক্ষেত্রে দেখো p3 3 আর এদিকে আছে হচ্ছে 4 এই আচ্ছা এই লাস্টে এটা দেখাই আচ্ছা SF6টা দেখা দিই সালফার হচ্ছে লাস্টে 6টা ইলেকট্রন 6 6 12 12কে 2 দিয়ে ভাগ করলে 6 sp3u2 3 4 5 6 এরকম SO4 2 মাইনাস দেখো সালফারের হচ্ছে যে কি তোমার লাস্টে 6টা অক্সিজেন তোমার দ্বিযোজী তাই হচ্ছে 0 আর এদিকে দেখো মাইনাস হলে কি হবে প্লাস হবে +2 6 আর 2 8 8কে 2 দিয়ে ভাগ করলে 4 sp3 শেষ জিনিসগুলো বুঝতেছো তো এখানে সবগুলো এভাবে করে নিবা যা যা উদাহরণ আছে আর কি যতগুলো উদাহরণ পাবা করে নিবা শেষ কোনগুলো আমরা বলছি NH3 হচ্ছে 107 NH3 আরো কম 102 H2S হচ্ছে 92 PH3 হচ্ছে 94 এগুলাই লিখছে এবার এখানে কিছু কথাবার্তা আসি ডায়মন্ড আর গ্রাফাইট 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হীরক হচ্ছে গ্রাফাইটে পরিণত হবে মিথেন হচ্ছে মিথেন ইথেন এগুলো হচ্ছে sp3 সংকরিত হীরক বা ডায়মন্ড যেটা সেটা হচ্ছে sp3 সংকরিত সরি আর গ্রাফাইট হচ্ছে যে sp2 সংকরিত এটা গ্রাফাইট কিন্তু বিদ্যুৎ মানে সুপরিবাহী এটা একটু মাথায় রাখতে হবে গ্রাফাইট এটা sp2 ইট দেখ গ্রাফাইট বান্ডাল আছে ট আছে sp2 ট আছে না ট ঠিক আছে বেঞ্জিন হচ্ছে যে কি sp2 সংকরিত তারপর সঞ্চালনশীল পাই ইলেকট্রন আছে 6টা তারপর বেঞ্জিন কিন্তু গ্রাফাইটের মতো বিদ্যুৎ পরিবাহী না আমার মাথায় রাখবো গ্রাফাইটটা হচ্ছে কি বিদ্যুৎ পরিবাহী সন্নিবেশ সমযোজী বন্ধন দেখো এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন লিখছে আয়নিক বন্ধন লিখে নাই এটা যদি আয়নিক বন্ধন কোশ্চেন আসে তাহলে তুমি একদম 0 পাবা তো NH4Cl এরটা একটু মাথায় রাখা লাগে যে NH3 হচ্ছে তোমার সমযোজী বন্ধন থাকে NH3 আর H+ এর মধ্যে সন্নিবেশ বন্ধন হয় ওই সন্নিবেশ বন্ধনে NH4+ হয় এবার NH4+ আর Cl- এর মধ্যে NH4Cl হয় এটা হচ্ছে আয়নিক বন্ধন হয় তো তিনটা তোমার মেইনলি আমরা বন্ধন দেখতেছি তো টোটাল তোমার 4টা বন্ধন দেখি এখানে সমযোজী থাকে 3টা সন্নিবেশ থাকে একটা এই যে গেল NH4Cl এরটা মাথায় রাখলেই আর কিছু লাগে না নিচের কোনটা আকাশ শব্দ ছিল অক্সিজেন নাইট্রোজেন কার্বন লিথিয়াম দেখো আমি আমার জীবনে যদি প্রথমবার এই এমসিকিউ যেদিন করতাম সেদিন আমি লিথিয়াম লাগাইছিলাম আমি তোমাদের মতোই মানুষ ভুল আমিও করতে পারি দেখো হাইড্রোজেন হিলিয়ামের পর লিথিয়াম আছে লিথিয়ামটা কি তোমার প্রথম মানে দ্বিতীয় পর্যায়ের মূল না দ্বিতীয় পর্যায়ে প্রথম মূল আমরা কি বলছি বাম থেকে ডানে গেলে হচ্ছে সাইজটা কমে তো এটা যেহেতু উপরের দিকে আছে ফার্স্টেরই মূল লিথিয়ামের সাইজটা একটু বড় হবে না আবার দেখো কার্বন নাইট্রোজেন অক্সিজেন একটা সিকোয়েন্স মেনটেন করছে তো অক্সিজেনের কি বাম থেকে ডানে গেলে সাইজটা ছোট হয় না তো অক্সিজেন সবার লাস্টে আছে তো অক্সিজেনের সাইজ সবচেয়ে ছোট হবে না জিনিসটা দেখছো এই জন্য বলে আচ্ছা কপার NH3 4 2+ এর মধ্যে কি কি বন্ধন আছে আয়নিক সমযোজী সন্নিবেশ সিম্পল জিনিস পাচ্ছি এটা তো কিছু বলে না আচ্ছা কোন যোগে কি কি ঘটে দুইটা মূল তোমার আয়নিক অথবা সহযোগী দেখলে এক প্রকার হয় যেমন ধাতু আর অধাতুর মধ্যে করলে তোমার হচ্ছে যে কি বা অথবা দুইটা অধাতু করলে হচ্ছে যে কি তোমার সমযোজী হয় ধাতু আর অধাতুর মধ্যে রিঅ্যাকশন করলে হচ্ছে বন্ধন করলে হচ্ছে আয়নিক বন্ধন হয় এখন ধর তোমার দুইয়ের অধিক মূল আছে তখন 3 প্রকার মানে কাহিনী করতে পারে তোমার আয়নিক সমযোজী সন্নিবেশ থাকতে পারে অ্যাটলিস্ট একটা যে ধাতু থাকে আর যদি সবগুলো অধাতু হয় তাহলে 2 প্রকার তোমার বন্ধন দেখাবে একটা সমযোজী বন্ধন একটা সন্নিবেশ বন্ধন আর কোনো যোগ যদি H2O থাকে তাহলে চোখ বন্ধ করে 4টা তো তোমার বন্ধন আছে একটা আয়নিক সমযোজী সন্নিবেশ হাইড্রোজেন এটা একটু করে তুমি দেখে নাও মানে দুটা মৌল থাকলে তোমার যদি আয়নিক হবে কখন ধাতু আর অধাতু থাকবে সমযোজী হবে যখন দুইটা অধাতু থাকবে তো দুইয়ের অধিকেরটা একটু মাথায় বেশি রাখিও অ্যাটলিস্ট যদি একটা ধাতু পাও তাহলে 3 প্রকার ঘটনা ঘটবে আয়নিক সমযোজী সন্নিবেশ আর যদি তোমার সবগুলো অধাতু পাও তাহলে সমযোজী আর সন্নিবেশ বন্ধন দেখবে এগুলা একটু দেখে নিয়ে দেখতে পারো তুতের এটা একটু করে লাগে কি কাহিনীটা হয় মেনলি কপার সালফেট ইনটু 5H2O SO3 হচ্ছে সমযোজী SO4 2 মাইনাস হচ্ছে সন্নিবেশ সালফেট আর কপার 2+ এর মধ্যে একটা বন্ধন ঘটে ওটা হচ্ছে আয়নিক তো কপার SO4 ইনটু 5H2O হয় হাইড্রোজেন বন্ড হয় হাইড্রোজেন বন্ড 4টা সন্নিবেশ বন্ড হচ্ছে 6টা বেসিকটা বোঝার দরকার নেই একটা জিনিস মাথায় রাখবে 200 H2O পানি বিয়োজনের জন্য তোমার 200 হয় কপার সালফেটের 600 ডিগ্রি সেলসিয়াস দিয়ে সেটা হচ্ছে কালো হবে তুতের হচ্ছে তোমার 5 প্রকার পানি লাগে মেনলি ওইখানে এক অণু হচ্ছে গঠন পানি বাকি 4 অণু হচ্ছে ক্যালাস পানি এটা একটু মাথায় রাখবা আচ্ছা কার্বন আর হাইড্রোজেনের মধ্যে অপোলার হবে কার্বন হাইড্রোজেনের সাথে অন্য মৌল থাকলে সেটা হচ্ছে পোলার হবে সরি কার্বন H+ হাইড্রোজেন অন্য মৌল থাকতে পারে তো পোলার হলে তোমার ডাইপোল হবে অপোলার হলে হচ্ছে আবিষ্ট ডাইপোল হবে এগুলো কি এগুলো সামনে আমরা পড়বো অপোলার পোলার তো অপোলার আর অপোলারের মধ্যে তোমার যদি মানে বিক্রিয়া হয় তখন হচ্ছে লন্ডন বল বা হচ্ছে বিজারণ বা মানে পোলার ওইটা হয় আর কি NH4Cl আমরা কি কি বলছি তোমার আয়নিক দেখবো সমযোজী দেখবো সন্নিবেশ দেখবো কোনটা ইলেকট্রন আসক্তিমান সবচেয়ে কম দেখো আমি জাস্ট বেসিকটা একটু লিখে দিচ্ছি অক্সিজেনের পর ক্লোরিন আসে বাম থেকে ডানে গেলে কি হয় সাইজ ছোট হয় তাহলে হচ্ছে আসক্তি সবচেয়ে বেশি মানে অক্সিজেন ক্লোরিন হবে না এবার উপর থেকে নিচে গেলে কি সাইজ বাড়লে কি হবে তোমার আসক্তির মান কমবে
তো দেখো সিকিউ হচ্ছে সিলিকন, ক্যালসিয়াম। ক্যালসিয়াম হচ্ছে তোমার একদম মানে চতুর্থ পর্যায়ের মৌলক বলতেছে, মেবি তৃতীয় বা চতুর্থর পরে। তো ওইটা সাইজটা বড়, সাইজ বড় যেহেতু ইলেকট্রন শক্তি মান কম, শেষ গেছে। এবার আসি সমযোজী বন্ধনে পোলারিটি বা ঋণাত্মকতা প্রভাব। জিনিসটা দেখো, সমযোজী বন্ধনে কিন্তু পোলারিটি হয়। তো মেনলি কি হয়, নাইট্রোজেন অক্সিজেনের মানগুলো আমরা পড়ছিলাম যে ফ্লোরিনের সবচেয়ে বেশি 4, তারপর 3.5, অক্সিজেনের তারপর 3 হচ্ছে যে তোমার, কার্বন হচ্ছে তোমার 2.5, তারপর বলছি সিএইচ এর ক্ষেত্রে তোমার এইচ আই এর ক্ষেত্রে তোমার হচ্ছে 2.5 হয় সিআই এর ক্ষেত্রে। তারপরে ফ্লোরিন এগুলোর মানগুলো একটু দেখে নিবা, মানে মানগুলো একটু দেখে নিবা। তো 0.5 এর বেশি হলো, 0.5 থেকে যদি তোমার জিনিসটা বেশি হয় বা কম হয় তাহলে হচ্ছে অপোলার হবে। 0.5 থেকে 1.9 হলে সেটা হচ্ছে যে কি পোলার হবে। আর যদি 1.9 প্লাস হয় তাহলে সেটা হচ্ছে আয়নিক হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবে। 0.5 থেকে যদি কম হয় অপোলার, যদি 0.5 থেকে 1.9 এর মধ্যে বলে সেটা হচ্ছে পোলার। এখানে অনেক কথাবার্তা আছে, এগুলো এত লাগে না। ডাইপোলার পোলারিটি বলছি যে তড়িৎকতার পার্থক্য 0.5 থেকে 0.19 এর মধ্যে হলে তখন একটা মানে আকর্ষণ সৃষ্টি হয়, মানে নিজের দিকে টানা একটা ট্রাই করো, এটা হচ্ছে তোমার ডাইপোল সৃষ্টি করে আর কি। আমি বলি HF আর H2, আমি একটু দেখা দিই তোমাকে। দেখ ফ্লোরিনে হচ্ছে 4 আর H এর হচ্ছে 2.1, তো 4 থেকে 2.1 গেলে কত? 1.9 না? তো 1.9 তো ঋণাত্মকতা পার্থক্য মধ্যে পড়ছে 0.5 থেকে 0.9 এর মধ্যে পড়ছে। 1.9 এর মধ্যে যখন পড়ছে তাহলে কি নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা আছে, তো পোলার যোগ্য, সেম জিনিস। তো মেরুর সাজটা আমার মাথায় রাখছিলাম ফ্লোরিনের বেশি, বাকি সবগুলো হচ্ছে কম। এগুলো গেছে, এগুলো লাগে না, একটু পড়ে নিতে পারো। আচ্ছা, পোলারিটি আর পোলার আয়নের মধ্যে একটু পার্থক্য বুঝতে হবে, তারপরে আমরা ফাজারের নীতিতে যাব। দেখো পোলারিটি হচ্ছে কি সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, আর পোলার আয়ন কি আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। পোলার আয়ন আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, এটা হচ্ছে ফাজারের নীতি, দন্তন্য মিলে গেছে লাস্টে। পোলারিটি হচ্ছে যে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। তো তড়িৎ ঋণাত্মকতা ডিফারেন্স নিয়ে বের করবো আমরা মেনলি। 0 হলো তোমার বিশুদ্ধ সমযোজী, 0 থেকে 0.4 হলো অপোলার, 0.5 থেকে 1.9 হলো পোলার, 1.9 প্লাস হলো আয়নিক। আমরা পড়ছিলাম HF H2 হচ্ছে তোমার পোলার। হ্যাঁ, এখানে কথাবার্তা আছে। সোডিয়াম প্লাস একটা আয়নের সাথে যখন তোমার পানি H2 করতেছো তখন আয়ন, আর এদিকে দেখো পানি তোমার ডাইপোল সৃষ্টি করে। আয়ন আর হচ্ছে পানি যখন তুমি যোগ করতেছো সেটা হচ্ছে আয়ন ডাইপোল হয়েছে। ফেরাস 2 প্লাস আর O2, দেখো এখানে তোমার O2 যেটা সেটা হচ্ছে আবিষ্ট ডাইপোল। ফেরাস 2 প্লাস আয়ন, তো ওটার নাম হচ্ছে আয়ন আবিষ্ট ডাইপোল। এবার হচ্ছে H2 আর O2, আমরা বলছি H2 হচ্ছে তোমার কি ডাইপোল, আর O2 বলছি কি আবিষ্ট ডাইপোল। H2 আর O2 যখন যুক্ত করছে তখন ডাইপোল অবিষ্ট ডাইপোল হচ্ছে। CH3 আর CH3 এগুলো ডাইপোল তোমার যেহেতু মানে একটু জাস্ট জিনিসটা বুঝালাম আর কি। ডাইপোল কখন হয়, কখন হচ্ছে মানে সোডিয়াম প্লাস আর H2 হলো তোমার আয়ন ডাইপোল হয়। আচ্ছা, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। এখানে একটা কথা মাথায় রাখিও যে ধাতব কার্বনের লবণসমূহ অধিক পোলারায়ন ঘটলে এদের সুস্থিতি হ্রাস পায়, অল্প তাপে বিয়োজিত হয়। পোলারায়ন যার বেশি ঘটে তাই সে কিন্তু অধিক মানে অল্প তাপে বিয়োজিত হয়ে যাবে। তো ফাজানের নিয়ম কি বলে মেনলি, ফার্স্টের নিয়ম হচ্ছে ক্যাটায়নের চার্জ আর অ্যানায়নের চার্জের পরিমাণ যত বেশি হবে পোলারায়ন তত বেশি হবে। ক্যাটায়নের আকার যত ছোট হবে পোলারায়ন তত বেশি হবে। আর লাস্টে বলে কি ডি আর এফ অরবিটাল থাকবে। আমি মাথায় রাখেন, দেখো বিড়াল হচ্ছে ছোট সাইজের না, তো যখন ছোট সাইজের দেখবো তখন হচ্ছে যে কি বাড়বে। ক্যাটায়নের ক্ষেত্রে হচ্ছে ছোট সাইজ হলে পোলারায়ন বাড়ে, আর অ্যানায়নের ক্ষেত্রে অ্যানা হচ্ছে বড়, তো অ্যানায়ন বড় যেহেতু, ধর অ্যানা নামের একটা মেয়ের কাছে ক্যাট আছে, তো অ্যানা সাইজে বড় না, অ্যানা যেহেতু বড় সেহেতু হচ্ছে ওর পোলারায়ন বেশি। তারপর বলছি যে কি চার্জ বেশি থাকা লাগবে, চার্জ হচ্ছে মাস্ট। তারপর ডি আর এফ অরবিটাল থাকলে সেটা পোলারায়ন বেশি হবে। এটাই একটা জিনিস মাথায় রাখবে, যার পোলারায়ন বেশি তার সমযোজী বৈশিষ্ট্য বেশি, গলনাঙ্ক কম, দ্রবণীয়তা কম। আচ্ছা, এই কনসেপ্টে কিছু এমসিকিউ পাবো, সেগুলো আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাই দিব, কারণ এগুলো আসলেই লাগে, বেসিকটা সত্যিই লাগে। এবার দেখো আমাদেরকে বলছে ধরো সোডিয়াম ম্যাগনেসিয়াম 2 প্লাস আর অ্যালুমিনিয়াম 3 প্লাস, এগুলোর মধ্যে তোমার গলনাঙ্ক কার বেশি বা কম। দেখো আমরা কি বলছি যে ক্যাটায়ন, এগুলো হচ্ছে ক্যাটায়নের ক্ষেত্রে চার্জ যার কম, চার্জ যার বেশি। ফার্স্টে বলছি যে চার্জ দেখবো, চার্জ যার বেশি তার হচ্ছে কি পোলারায়ন বেশি, তো যার পোলারায়ন বেশি তার গলনাঙ্ক কম। তো অ্যালুমিনিয়াম 3 প্লাস হচ্ছে গলনাঙ্ক কম, কারণ কি চার্জটা হচ্ছে বেশি। আগে আমরা চার্জ দেখবো, তারপর হচ্ছে সাইজ দেখবো। এবার হচ্ছে FeCl2 আর FeCH3। দেখো আমরা বলছিলাম প্লাস 3 চার্জ যখন সাইজটা ছোট, সাইজ ছোট যার তার হচ্ছে কি তোমার পোলারায়ন বেশি, চার্জ বেশি যার তার পোলারায়ন বেশি। তো FeCl3 কি পোলারায়ন বেশি না, এটাই। এবার সে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম, এখানে কিন্তু কি হয় আমরা বলছি বাম থেকে ডানে গেলে সাইজ তোমার ছোট হইলে হচ্ছে যে কি
শক্তিটা বাড়ে, তোমার গলনাঙ্কটা বাড়তেছে। যখন হচ্ছে আমরা মৌল নিয়ে কথা বলছি, এবার আমরা বলতেছি মৌল নিয়ে কথা বলতেছি না, আমরা যখন যৌগ নিয়ে কথা বলবো তখন আমরা ফাজানের নীতি ইউজ করবো। তো আমরা ক্লোরিন এটা 9 চিন্তা করি, লিথিয়াম প্লাস সোডিয়াম প্লাস কে প্লাস আরবিসিএল প্লাস আছে। দেখো জিনিসটা কি বলছে, বাম থেকে ডানে গেলে তোমার সাইজটা ছোট হয়, সাইজ যখন ছোট হয় সাইজ বড় হলে তখন কি হচ্ছে, ক্যাটের ক্ষেত্রে যখন তোমার সাইজ ছোট হচ্ছে তখন পোলার আয়ন বেশি হচ্ছে। তো লিথিয়াম প্লাস এর হচ্ছে তোমার সাইজটা কি ছোট না, ছোট তো সাইজ ছোট, তাহলে হচ্ছে যার সাইজ ছোট তার কি পোলার আয়ন বেশি, যার পোলার আয়ন বেশি তার কি গলনাঙ্ক কম, এটাই। তো যদি পরীক্ষা কোয়েশ্চেন আসে যে এই চারটার মধ্যে গলনাঙ্ক বেশি কার, তো আরবিসিএল হবে। সিম্পল তো, জিনিসটা বুঝতেছো? এমনিতে তোমার যখন মৌল বলবো তখন লিথিয়ামের গলনাঙ্ক বেশি, কিন্তু যখন আমরা যোগে যাচ্ছি তখন আরবিসিএল এর গলনাঙ্ক বেশি হচ্ছে, এটাই। আর আরেকটা কথা পড়ছি কি আমরা, আচ্ছা ধরো এখানে একটা জিনিস বলছে কোনটা হচ্ছে সমযোজী প্রকৃতি হচ্ছে বেশি। দেখো কোনটা হচ্ছে সমযোজী প্রকৃতি, HF HBr HCl HI। দেখো আমরা কি বলছি, মানে তোমার ফার্স্টে চার্জ দেখবো, এখানে চার্জ সবগুলো সেম না, -1 আর কি, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন সবগুলো -1। এখন আমরা কি বলছি যে অ্যানা হচ্ছে বড় হলে পোলার আয়ন বেশি হবে, যার পোলার আয়ন বেশি হবে তার সমযোজী প্রকৃতি বেশি। তো পোলার আয়ন সাইজ কার বড়, আয়োডিনের বড়, তো আয়োডিনের বেশি যেহেতু তোমার সমযোজী বেশি আয়োডিন, তো ওটা অ্যানায়ন হবে। তারপর তোমার হচ্ছে যে কি ওটার পোলার আয়ন বেশি হবে, এটাই তো। আর তোমার দ্বিতীয় নিয়ম এগুলো পড়ছি, ক্যালসিয়াম তোমার চার্জের ক্ষেত্রে যেটা আর কি বলছি। তো এখানে একটা কথা পড়ছিলাম আমার মনে আছে যে যার হচ্ছে পোলার আয়ন বেশি হয় তার বিয়োজন ক্ষমতাটা হচ্ছে তোমার কি মোটামুটি কম হয় আর কি। তো BeCl2 এটার হচ্ছে পোলার আয়ন ক্ষমতা হচ্ছে বেশি, তো হচ্ছে 405 ডিগ্রি সেলসিয়াস, একদম কম। আর BaCl2 এটা হচ্ছে যে মানটা বেশি আর কি। এগুলো লাগতেছে না, এখানে আছে পোলারিটি। পোলার আয়ন জিনিসটা কি মেনলি যখন ক্যাটায়ন অন্য একটা অ্যানায়ন খুব কাছাকাছি আসে তখন নিউক্লিয়াসের একটা সামগ্রিক ধনাত্মক চার্জের জন্য হচ্ছে নিজের দিকে আকর্ষণ করে। এই যে আকর্ষণ বিকর্ষণ সেটাকে হচ্ছে মেঘের দিকে ক্যাটায়নের দিকে সরে নিয়ে আসে, এটাকে হচ্ছে পোলার আয়ন বলবে, এটাই। H2SO4 H2SO4 এগুলোর মধ্যে থাকবে। আচ্ছা আয়নিক পটেনশিয়াল জিনিসটা কি, ক্যাটায়নের চার্জকে ক্যাটায়নের ব্যাসার্ধ দিয়ে ভাগ। আয়নিক বিভব, আয়নিক পটেনশিয়াল আর আয়নীকরণ শক্তি এক জিনিস না কিন্তু, ঠিক আছে, এগুলো ভিন্ন ভিন্ন নাম একটু মাথায় রাখতে হবে। আচ্ছা এখানে অনেক কথাবার্তা আছে, তো একটা কনসেপ্ট হচ্ছে যার সমযোজী বৈশিষ্ট্য বেশি তার সে হচ্ছে তত গাঢ় বর্ণ দেখাবে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখো। তো সমযোজী বৈশিষ্ট্য কার বেশি, যার হচ্ছে পোলার আয়ন বেশি। এখন AgF AgCl AgBr AgI, দেখো Ag সেম, এটা চিন্তা করবো না, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। এখন আমরা কি বলছি অ্যানায়ন, I মাইনাস ফ্লোরিন মাইনাস ক্লোরিন মাইনাস অ্যানায়ন। অ্যানায়নের ক্ষেত্রে হচ্ছে যার অ্যানা বড়, যার যে বড় সে হচ্ছে পোলার আয়ন বেশি। আয়োডিন বড়, তো আয়োডিন বড় যেহেতু তাহলে আয়োডিন হচ্ছে যে AgI এর হচ্ছে পোলার আয়নটা বেশি, তো AgF এর হচ্ছে পোলার আয়নটা সবচেয়ে কম, ফ্লোরিন আয়ন হচ্ছে সবচেয়ে ছোট, তো AgF এর হচ্ছে কি আয়নিক বৈশিষ্ট্য বেশি, যেহেতু আয়নিক বৈশিষ্ট্য বেশি তো ওটা পোলার আয়ন বেশি করবে, তো পানিতে অদ্রবণীয় হবে। এবার হচ্ছে DOF দেখলে আমরা চোখ বন্ধ করে বলবো এটা পোলার আয়ন বেশি। Ag2+, কপার 2+, ক্যাডমিয়াম 2+, Pb2+, এই যে এগুলো হচ্ছে তোমার গাঢ় বর্ণযুক্ত হয়। তো কপার প্লামবাম SgS এগুলো হচ্ছে কালো হয়, আর CdSটা হচ্ছে হলুদ হয়, ঠিক আছে। আর AgF AgCl আছে বর্ণহীন সাদা, তারপর AgBr আছে সেটা হালকা হলুদ, আয়োডাইডেরটা হচ্ছে গাঢ় হলুদ। পড়ছিলাম যে যেটা সমযোজী বৈশিষ্ট্য বেশি সেটা হচ্ছে যে কি তোমার রংটাও বেশি। এখন দেখো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, আয়োডিনের সাইজ বড় যখন হচ্ছে তোমার পোলার আয়ন বেশি, তো সমযোজী বৈশিষ্ট্য বেশি, যার সমযোজী বৈশিষ্ট্য বেশি তার কালার বেশি, কালার গাঢ় বেশি, তো AgI গাঢ় হলুদ, শেষ। এগুলো মুখস্থ করা লাগে, কালারগুলো গাঢ় নাকি হালকা, কনসেপ্টটা মাথায় রাখলে হয়। সমযোজী বৈশিষ্ট্য যার বেশি তার হচ্ছে কালার গাঢ়। সেম জিনিস এখানেও AgCl2 AgI2 ফ্লোরিন মানে যে সেম জিনিস না, I2 প্লামবাম Cl2 এগুলো। আর আমরা কি বলছি যে তোমার পোলার আয়ন যার বেশি হবে তার বিয়োজন ক্ষমতাটা কম হয়। বেরিলিয়াম 2+ সাইজ ছোট, সাইজ যেহেতু ছোট তোমার তোমার পোলার আয়ন বেশি হবে, পোলার আয়ন বেশি হলে বিয়োজন ক্ষমতা তোমার হচ্ছে বিয়োজন তাপটা কম লাগে। আবার সমযোজী বৈশিষ্ট্য যেহেতু বেশি তার একটা কালার বেশি হবে। আচ্ছা এখানে কিছু কথাবার্তা আছে তোমার কৌণিক সম্পর্ক, মৌলের কর্ণ সম্পর্ক, লিথিয়াম ম্যাগনেসিয়ামের সাথে বেরিলিয়াম অ্যালুমিনিয়ামের সাথে বোরনের সাথে জিঙ্কের সাথে। এটা আমি দেখো মানে আমার টিচারই শিখাইছে আসলে। দেখো লিথিয়াম ম্যাগনেসিয়াম বেরিলিয়াম অ্যালুমিনিয়াম, দেখো লিথিয়ামের 3 ম্যাগনেসিয়াম 12, 3 আর 12 মধ্যে পার্থক্য কত 9। আবার বেরিলিয়ামের হচ্ছে 4 মানে পারমাণবিক সংখ্যা, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, 4 আর 13 মধ্যে পার্থক্য কত 9। তো আমরা তুমি জাস্ট ক্যালকুলেশন করবা 9 যখন উত্তর মিলবে সেটাই হচ্ছে যে কি তোমার উত্তর, আর মুখস্থ করার দরকার নেই কার সাথে কার সম্পর্ক। তো
তো এই যে সাদৃশ্যের কারণ হচ্ছে আয়নিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, পোলারন ক্ষমতা, আয়নিক চার্জের ক্ষমতার মধ্যে একটা সম্পর্ক থাকে। এগুলা গেছে, একটু দেখে নিতে পারো। লাগে না আর বেশি নেই, চলে আসি। আচ্ছা, তোমার একটু কোনটা কোন অক্সাইড সেগুলো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, নিরপেক্ষ অক্সাইড উদাহরণ দিয়ে মাথায় রাখতে পারো। কোনো পানি নেই। পারঅক্সাইড বাড়ি নেই। উপধর্মী জনিয়াস তুমি ইন্ডিয়া গেলে শোনা পাবে বলো। এত ছন্দ মাথায় রাখতাম না, খালি নিরপেক্ষ কোনো পানি নেই এটা মাথায় রাখতাম। পারঅক্সাইড বাড়ি নেই এটা লাগতো না। BaO2 আর L2, আর এটা তো পড়তে হয়ে গেছে। জিঙ্ক Al2O3 TO2 অ্যাস্টানাম PbO Pb2O2 BeO। জীবনে এতবার পড়বা যে তোমার জিঙ্ক আর অ্যালুমিনিয়াম অক্সাইড এগুলো যে তোমার উপধর্মী অক্সাইড এটা মুখস্থ হয়ে যাবে, এতবারই পড়া হবে আসলে। আচ্ছা, এগুলা তোমার, আচ্ছা এই জিনিসগুলো তুমি কি লিখছি আমি সেগুলো সামনে বলবো। পারক্লোরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড কি, ফসফরাস অ্যাসিড এগুলো কি একটু বলবো। আচ্ছা, আয়নিক হচ্ছে 0.5 এর থেকে কম হলে অপোলার, 0.5 থেকে 1.9 হলে পোলার, 1.9 প্লাস হলে হচ্ছে যে কি তোমার আয়নিক বলছি। এবার ধরো জৈব যৌগ সাধারণত যদি সি এর সাথে এইচ হয় তখন সেটা অপোলার যৌগ। সি প্লাস এইচ প্লাস অন্য একটা যদি মনে থাকে সেটা হচ্ছে পোলার। আর যেটা পোলার সেটা হচ্ছে ডাইবল সৃষ্টি করবে, আর যেটা অপোলার সেটা হচ্ছে আবিষ্ট ডাইবল সৃষ্টি করবে। দেখো H2 আর O2, পানিতে ডাইবল সৃষ্টি করবে। অক্সিজেন কি তোমার অপোলার, আবিষ্ট ডাইপোল। সোডিয়াম প্লাস আয়ন আছে, আয়ন, আর এদিকে H2 আয়ন ডাইপোল, শেষ। জাস্ট উদাহরণ দেখলে যদি কোনটা কি বলে তাহলে সেটা মাথায় রাখবে। আচ্ছা, এবার এখানে আসি। আয়নিক বন্ধন ক্যাটায়ন অ্যানায়ন সবচেয়ে বেশি 400 থেকে 4000 মাত্রা NaCl। সমযোজী বন্ধন 150 থেকে 1100 মোটামুটি কোন। ধাতব বন্ধন আরেকটু কমবে 75 থেকে 1000। ফেরাসের মধ্যে তোমার সম্পর্কটা হবে। তো ধাতব বন্ধন মেলে কি ক্যাটায়নের সঞ্চালনশীল ইলেকট্রনের মধ্যে একটা যে তোমার ইলেকট্রন যোগ হয়। সমযোজী তো বোঝা যাচ্ছে, সমযোজী শেয়ারিং। আয়নিক হচ্ছে যে ক্যাটায়ন অ্যানায়ন এক্সচেঞ্জের মধ্যে হয়। আর এদিকে নন বন্ডিং যেগুলো আয়ন ডাইপোল, দেখো এখানে একটা আয়ন আছে সোডিয়াম, আর এদিকে হচ্ছে H2O, ডাইপোল আছে পানি হচ্ছে ডাইপোল সৃষ্টি করে। তো 10 থেকে 50 এটা হচ্ছে মানটা একটু মাথায় রাখা লাগে। হাইড্রোজেন বন্ড ফোন দিয়ে মাথায় রাখবা, HF ফোন থাকে। তোমার সিকিউসটা হচ্ছে যে HF তারপর H2O HN, ঠিক আছে, ফোন দিয়ে মাথায় রাখবো। 10 থেকে 40, দেখো আমি এটা মাথায় রাখতাম। এই মাঝখানে এটা হচ্ছে 1। তো হাইড্রোজেন যখন আমরা লিখবো 1 2 3 4 যদি ভাগ করে দিই আর কি, 4টা তোমার দাগ হয় না। তো হাইড্রোজেন বন্ডের ওটা হচ্ছে 10 থেকে 40, এটা এভাবে মাথায় রাখতাম। H2 ডাইপোল, পোলার বন্ড, আর হচ্ছে ডাইপোলের কারণ হচ্ছে মেইনলি বন্ধনের ভিত্তিটা আর কি। ডাইপোল এটা তো বোঝা যাচ্ছে তোমার চার্জ ডাই দুইটা ডাই হচ্ছে 4 হয় না, তো 3 থেকে 4 যেটা সেটা হচ্ছে যে কি তোমার শক্তি মাত্রা। তো ক্লোরিন নাই। তারপর ডাইবল, আবিষ্ট ডাইবল যেটা তুমি বললামই, পানি থাকলে বা হচ্ছে ধরো তোমার মানে ডাইবল আবিষ্ট ডাইবল যেটা মেনলি কি হয়, ডাইবল হচ্ছে পোলার হলে, আর আবিষ্ট ডাইবল কখন হয় অপোলার হলে। তো পোলার আর অপোলার একটা তোমার জিনিসের মধ্যে সম্পর্ক যখন দেখাচ্ছে HCl Cl2 এটা তো বললামই। HCl তো তোমার ডাইপোল, আর এদিকে Cl2 টা হচ্ছে অপোলার যেহেতু। আর লন্ডন বিস্তরণটা কি 1 থেকে 10, এটা হচ্ছে FF এর মধ্যে যে মানগুলো একটু লাগে, বাট এগুলো থেকে পরীক্ষা কম কোশ্চেন আসে কি জানো, ওই যে ওগুলা ফাজানের নীতি থেকে কোশ্চেন বেশি আসে আর কি। ডাইপোল মোমেন্টের একক হচ্ছে যে কি ডিভাইড, ডতে ডাইপোল ডতে ডিভাইড, এইগুলা গেছে। আচ্ছা, ডাইপোল দুই প্রকার, একটা হচ্ছে স্থায়ী ডাইপোল আর একটা হচ্ছে অস্থায়ী ডাইপোল। স্থায়ী ডাইপোলের উদাহরণ হচ্ছে HCl H2O NH3, এগুলো লাগতেছে না। লন্ডন বিস্তরণ বল হলো সবচেয়ে দুর্বল, ভ্যান্ডার ওয়ালস বল যেটা হচ্ছে 1 থেকে 10 কিলোজোল পার মোল। বিস্তরণ বলের মধ্যে হচ্ছে যে কি ন্যানো স্কেলের সূক্ষ্ম গুড়া সাসপেনশন তৈরি করে, যেমন হচ্ছে গোল্ড সাসপেনশন। আর হ্যালোজেনের সদস্য যে তোমার গ্যাসীয় তরল কঠিন ভৌত অবস্থা বিস্তরণ হচ্ছে প্রভাবিত হয়। হাইড্রোজেন বন্ড থাকলে কি হয়, মেনলি বেশি বোধ কাহিনী হয়। হাইড্রোজেন বন্ডের কারণে হচ্ছে বরফ পানিতে বসে। তারপর কার্বলিক অ্যাসিড হচ্ছে ডাইমার গঠন করতে পারে। H2S হচ্ছে গ্যাস হয়, এদিকে H2 হচ্ছে তরল হয়, S গ্যাস মিলে গেছে। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে বাড়ে পানি হাইড্রোজেন বন্ডের কারণে। তার পৃষ্ঠটানটা বাড়ে, 70% হচ্ছে পানি যেটা হচ্ছে মোনোমার, যেগুলো গেছে। মেনলি ফনের মধ্যে হচ্ছে যে কি তোমার ফন ওয়ার্ডটা মাথায় রাখিও, যখনই ফন পাবা সেগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড থাকবে আর কি HF H2 এর মধ্যে। তো হাইড্রোজেন বন্ডের শক্তি কমটা হচ্ছে ফন দিয়ে মাথায় রাখবে HF, তারপর HO HF। বলছিলাম যে HF অন্য হাইড্রোজেন বন্ধ করতে পারে, আবার হচ্ছে যে কি H2O করতে পারে। তো H2O কি তোমার যেহেতু হাইড্রোজেন বন্ড আছে সেজন্য হচ্ছে যে কি তাপ মানে ঘননাঙ্ক স্ফুটনাঙ্কটা বাড়তেছে। আর এদিকে HF হচ্ছে গ্যাসীয় অবস্থা থাকবে, আর H2 হচ্ছে যে কি এখন হাইড্রোজেন বন্ড দুই প্রকার, আন্ত আর হচ্ছে অন্ত। আমি বলি অন্তর বলি না, অন্তর ভিতরে মানে
হৃদয় আর কি, হৃদয় আমাদের ভিতরে না, তো অন্তটা হচ্ছে ভিতরে মধ্যে একটা হাইড্রোজেন বন্ড হয়, আন্তটা হচ্ছে বাইরের দুইটার মধ্যে হয়। আন্ত কি বলছে, পাশাপাশি দুইটা হাইড্রোজেনের মধ্যে যে জিনিসটা হবে আর কি, পাশাপাশি দুইটা বহুন HF H2O ফেনল তারপর অ্যাসিটিক অ্যাসিড এগুলোর মধ্যে হয়। আর অন্তটা কি হয় নিজেদের মধ্যে। তো অন্তটা দেখো অর্থ নাইট্রোফেনলের মধ্যে OHNO2 গ্রুপের মধ্যে স্যালসাইল অ্যালডিহাইড স্যালসাইলিকের মধ্যে। আমি মাথায় রাখতাম অন্তর হচ্ছে যে বলে না যে সিনসিনাই সেল সেল করতেছে কলিজা, এটা অন্তরটা সেল সেল করতেছে, সেলিসাইলিক অ্যাসিড অর্থ নাইট্রো এগুলো হচ্ছে অন্ত আণবিকের মধ্যে। আর আন্তর মধ্যে যে বাকি সবগুলো ছিল, আন্ত আর অন্ত যে কোনো একটা মাথায় রাখবা, বাকিগুলো হচ্ছে যে কি অন্যটার মধ্যে ছিল, এটা মাথায় রাখলেই হবে। ঠিক আছে, একটু উদাহরণগুলো কিন্তু মাথায় রাখতে হবে নামগুলো সহ। আচ্ছা, এখানে একটা সংখ্যা টংখ্যা আছে, অ্যাসিডের নাম H4 এর সবচেয়ে বেশি, তারপর GH4, তারপর CH4, H2S হলো গ্যাস আর H2 হলো তরল, এগুলো তো পড়লাম। অর্থ নাইট্রো হচ্ছে গলনাঙ্কটা কমে আর প্যারাতে হচ্ছে যে কি বাড়ে, এটা একটু মাথায় রাখতে হবে। কিলেশন কি, হাইড্রোজেন অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনের কারণে একই অ্যারোমেটিক জৈব যৌগের মধ্যে কি নতুন রিং বা বলের সৃষ্টি হয়, এটাকে হচ্ছে হাইড্রোজেন বন্ড ক্যালাশন বলে। তো হাইড্রোজেনের মধ্যে 10 থেকে 40, এটা তো আমরা পড়ছি। আয়ন ডাইপোলে 10 থেকে 50 আবিষ্ট, যেটা ডাইপোল সেটা 2 থেকে 4, আবার ডাইপোল আবিষ্ট যেটা সেটা ছিল কি 2 থেকে 10, বিস্তারণ তো 1 থেকে 10 সবচেয়ে কম। H2HS এর মধ্যে যে পার্থক্য সেটা কেন হয়, H2 কে তরল বলতেছি, H2S কে হচ্ছে তোমার গ্যাস বলতেছি। ব্যান্ডারস বলছে একটা প্রভাব আছে। তারপর H2 যে তুমি যদি তৈরি ঋণাত্মকতা পার্থক্য করো তখন 1.4 হয়, 1.4 যেহেতু 0.5 থেকে 0.19 এর মধ্যে 1.9 এর মধ্যে, তাহলে এটা সমযোজী পোলার। তারপর যদি H2S এর করে 2.5 থেকে 2.1 গেলে 0.4 হচ্ছে অপোলার সমযোজী বৈশিষ্ট্য। তো H2S এর মধ্যে তোমার দুর্বল ভ্যান্ডারওয়ালস বল থাকবে, এই আর কি কথাবার্তা। HF 19.5 H2O পানি, কক্ষ তাপমাত্রায় হচ্ছে গ্যাসীয় থাকবে, HF হচ্ছে তরল, H2S হচ্ছে গ্যাস, CH3CH3 হচ্ছে অপোলার যেহেতু কেবল বিস্তরণ মাধ্যম থাকবে, H3 হচ্ছে পোলার অণু, হাইড্রোজেন বন্ধন করতে পারে না, CH3 আর H2O পোলার বন্ধন, আর কি আর হচ্ছে অপোলার, একটু দেখে নিতে পারো। হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব তো পড়তেছি, বায়ো অণু যেগুলো তোমার নিউক্লিক অ্যাসিড কার্বোহাইড্রেট এগুলোর মধ্যে তৈরি করার জন্য লাগে, 70% হচ্ছে পানি আছে। তারপর প্রতিটা কোষে ডিএনএ আরএনএতে রয়েছে হচ্ছে হাইড্রোজেন বন্ধনের ভূমিকা। প্রোটিনের পলিঅ্যামাইড শিকলের সেকেন্ডারি টারশিয়ারি কাঠামোতে রয়েছে হাইড্রোজেন বন্ড। তরল পদার্থ জমাট বেঁধে কঠিন হলে আয়তন কমবে, ঘনত্ব বাড়বে। আর নিম্ন তাপমাত্রা হচ্ছে পানি জমাট বেঁধে বরফ হয়, বরফের ঘনত্ব কমে, বরফ হচ্ছে পানির উপর ভাসে, এটার জন্য হাইড্রোজেন বন্ডনের ভূমিকা আছে। মেনলি কি হয়, যখন কঠিন হয়ে যায় তখন হচ্ছে আয়তন কমে যায় আর কি, এটা তো বোঝাই যাচ্ছে। পানি তোমার পুরোটা জুড়ে থাকে না, তো যখন একটা বন্ধন গঠন হয়ে গেছে তখন ওটা কঠিন হয়ে গেছে, কঠিন হয়ে গেলে আয়তন কমে গেছে, যেটা আয়তন কমে যায় ওটার ঘনত্বের ব্যস্তানুপাতিক না, রো ব্যস্তানুপাতিক 1/v বুঝছিলাম আমরা, ঘনত্বের ব্যস্তানুপাতিক, এটা আর কি। একটা প্রতিটা H2 অণুর সাথে 4টা H2 এর অণু কিন্তু অন্ত আণবিক না আন্ত আণবিক তোমার হচ্ছে যে একটা গঠন করে আর কি। এখানে কথা বলা হচ্ছে যে সর্বাধিক 4টা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে একটার সাথে, সর্বোচ্চকার হেক্সাগোনাল একটা বল সৃষ্টি করবে। এর সাথে ডাবল বন্ড টি থাকবে, জিইসি দিয়ে মাথায় রাখবা, জিইসি আমাদের চট্টগ্রামে একটা জায়গা আছে জিইসি নাম, ইটা দেখো 1 2 3 তিনটা হচ্ছে যে কি হাইড্রোজেন বন্ড থাকবে। আচ্ছা এগুলা গেছে 2+ থাকলে হচ্ছে তোমার আস হয়, 3+ থাকলে হচ্ছে ইক হয়, ইক হচ্ছে বেশি। দেখো Cu2+, দেখো যেটা কম মান, সরি 2 না, যেটা কম মান সেটাতে আস হয়, যেটা বেশি মান সেটা হচ্ছে ইক হয়। তো দেখো কপার +1 না, তো এটা হচ্ছে Cu+ আস, আর Cu2+ যেটা সেটা বেশি যেহেতু Cu ইক, ফেরাস 2+ কম, 2+টা কম, 3+টা দেখো আস ফেরাস, 3+টা বেশি তো ফেরিক, ক্রোমিয়াম 2+ হচ্ছে ক্রোমাস, ক্রোমিয়াম 3+ হচ্ছে ক্রোমিক। আরো কতগুলো পড়া আছে। F2 এর মধ্যে কি জানটা করছে দেখো 8 8 এর সাথে 2 যোগ করলে 10 কে 2 দিয়ে ভাগ করলে 5 sp3d হবে, sp3d হয়েছে, মিলে গেছে। sp হচ্ছে সরলরৈখিক, sp3d2 যেটা 3 4 5, যেটা তোমরা sp2d ওখানে বলছিলাম p2 যেহেতু আছে স্কয়ার টাইপ তো সমতলীয় বর্গাকার, নামগুলো একটু পড়ে নিবা এখানে গেছে। আচ্ছা অক্সো অ্যাসিড H2SO3 H2SO4 এগুলো তোমার মানে অক্সো অ্যাসিড স্থায়ী, ধাতব যেগুলো সেগুলো হচ্ছে কম স্থায়ী। তো যেগুলো আমি তোমাকে একটা বলি যার মান কম হবে সেগুলো হচ্ছে হাইপো, ঠিক আছে। দেখো এখানে অক্সিজেন হচ্ছে -2, হাইড্রোজেন হচ্ছে +1, তো ক্লোরিনের কত তোমার +1 হচ্ছে, তো ক্লোরিনের জনসংখ্যা +1 হচ্ছে, যেহেতু সেটা কম তাহলে হচ্ছে হাইপোক্লোরাস, ঠিক আছে। কোনটা অধিক সমযোজী বলছিলাম যে
সাইজ যখন ছোট হয় তখন পোলার আয়রন বেশি হয়, পোলার আয়রন বেশি হলে হচ্ছে যে কি ওটার অধিসংযোজী, তো লিথিয়াম প্লাস, লিথিয়াম সিএল। আচ্ছা, এই জিনিসটা একটু মাথায় রাখিও যে নামগুলো আছে, ওএস দেখলে তোমার সেটা পাইরো ইক করে দিবা। বোরনের ক্ষেত্রে 3, পি এর ক্ষেত্রে 5। S2 নামে যেগুলো পাবা সেখানে O3 থাকলে সেটা থাইও হবে, O4 থাকলে সেটা হাইপো হবে, O5 থাকলে সেটা পাইরো হবে। একটু মাথায় রাখবা জিনিসটা কি হচ্ছে মিলে। হ্যাঁ, S2 ক্ষেত্রে O3 থাকলে হচ্ছে থাইও হয়, O4 থাকলে হাইপো হয়, O5 থাকলে হচ্ছে পাইরো হয়, O7 থাকলে তুমি পাইরো আর ইক দেখা লিখে দিবা। আর বি এর ক্ষেত্রে হচ্ছে 3 মিলাবা, পি এর ক্ষেত্রে হচ্ছে 5 মিলাবা। বি এর ক্ষেত্রে 3 মিলাবা, পি এর ক্ষেত্রে 5 মিলাবা। একটু দেখাই তোমাকে জিনিসটা কি হয়। ফার্স্টে তোমার যেহেতু মান কম সেটা হচ্ছে +1 হলে হচ্ছে হাইপো, যেমন কি 0 2 থেকে 1 গেলে 1 +1। আসের ক্ষেত্রে 2 2 দুগুণ 4, 4 থেকে হচ্ছে 1 গেলে 3 +3 আস। তারপর 6 6 থেকে 1 গেলে হচ্ছে যে কি 5 ইক। তারপর যখন সবচেয়ে বেশি 4 থেকে তোমার যখন 8 থেকে তোমার হচ্ছে যে কি 1 গেছে 7, তখন হচ্ছে পার। আমি বলছিলাম 7 হলে পার ইক হয়, তো হাইপো এটা হচ্ছে পার ক্লোরিক হবে। এই দেখো পার ক্লোরিক, HClO4 পার ক্লোরিক, পার সালফিউরিক, ঠিক আছে। আর যখন কি হয় বেশি সংখ্যক পানি যুক্ত হবে তখন সেটা অর্থ, যখন কম মানে পানি যুক্ত হবে তখন হচ্ছে মেটা। কমে লাস্টে ম আছে, মত হচ্ছে মেটা। আর দুইটা মাঝামাঝি হলে সেটা হচ্ছে পাইরো হয়। P2O5 অম্লধর্মী বলছিলাম, অধাবত অম্লধর্মী হয়। তো এটা দেখো বেশি পানি হলে অর্থ, মাঝামাঝি পানি হলে পাইরো, কম হলে হচ্ছে মেটা। লিখে দিছি আমি এখানে 3 অণু পানি হলে তোমার অর্থ। পারক্লোরিক অ্যাসিডের মধ্যে হচ্ছে যে কি HClO4 সবথেকে বেশি তীব্র। আচ্ছা, নিচের কোনটা হচ্ছে অপোলারযোগ্য CCl4, এটা তো বোঝাই যাচ্ছে। আচ্ছা, আন্তঃআণবিক বন্ধন কোনগুলো গঠন করে? H2S, CO2, Cl2। আর H2SO4 হচ্ছে সমযোজী বন্ধন 4টা, সমযোজী সন্নিবেশ হচ্ছে 2টা। কোনটা রাসায়নিক বৈশিষ্ট্য? অম্লত্ব। এটা হাজার হাজার বার আসছে। হাইপো অ্যাসিড কোনটা? দেখো 6 থেকে 3 গেলে হচ্ছে কি তোমার 3 হয়, এদিকে দেখো 8 থেকে 3 গেলে 5 হয়, 4 থেকে 3 গেলে হচ্ছে তোমার 1 হয়। এখন আমি বলছি হাইপো মানে হচ্ছে কম 1, আর এদিকে 6 থেকে 1 গেলে হচ্ছে 5 হয়। 5 মিলে গেছে, এটা নিয়ে আবার কথাবার্তা আছে। আচ্ছা, এখানে কিছু জিনিস বুঝাই দিয়ে এগুলো আমি লিখছিলাম। তোমার অষ্টক সংকোচনের ক্ষেত্রে BAL দিয়ে মাথা রাখা যাবে, আর অষ্টক সম্প্রসারণের ক্ষেত্রে উদাহরণ IPS দিয়ে মাথা রাখবা। দেখো সর্বাধিক সমযোজী প্রকৃতির কোনটা জিজ্ঞাসা করছে? LCl3, NaCl, MgCl2, CH4। পাঁচটা আমরা বলছি কি চার্জ যার বেশি সেটা পোলার আয়রন বেশি। পোলার আয়রন বেশি মানে হচ্ছে যে কি তোমার অধিক সমযোজী। এখানে 3+ হয়, এখানে 1+ হয়, এখানে তোমার 2+ হয়। আর CH4 ক্ষেত্রে কার্বন 4+ হচ্ছে, তো এটা সমযোজী। কোনটা হচ্ছে সর্বাধিক দুর্বল? মেটালিকটা। কোন ক্যাটায়ন সবচেয়ে বেশি সুস্থিত? মানে অ্যালুমিনিয়াম 3+ না, 3+ 3টা। তো এগুলো আর কি এখানে কথা বলছে। এরই মাঝে আমাদের হচ্ছে অধ্যায় 3 শেষ হচ্ছে আলহামদুলিল্লাহ। আর এখানে যে MCQর একটা বলছেন তোমাদেরকে বেসিক, সেগুলো একটু বলে দিব, কারণ আসলে লাগে এই যে এই পার্টটা আর কি, এই পার্টটা তোমাদেরকে আমি বলে দিব ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ, ভালো মতো পড়াশোনা করবা। এই চ্যাপ্টারটা যত ভালো বুঝবা ততই হচ্ছে সুবিধা সামনের অধ্যায়গুলো বোঝার জন্য। আল্লাহ হাফেজ, পিস।